আজকে একটা অদ্ভুত গল্প বলবো। গল্পটা কার জানো? গল্পটা একটা দেশের। একটা দেশ যার কাছে কিচ্ছু ছিল না, যে পুরোপুরি ভাবে অন্য একটা দেশের কন্ট্রোলে ছিল। জাস্ট কিছু বছর আগে সে আজকের ডেটে এতটাই শক্তিশালী হয়ে গেছে যে প্রায় পৃথিবীর সমস্ত দেশই এ কন্ট্রোল করে ফেলেছে একা। দেশটা আর কেউ না, দেশটার নাম হচ্ছে আমেরিকা। না না, আমি প্রশংসা করছি না, আমি আমেরিকার হিস্ট্রিটা আজকে ডিসকাস করছি। যেটা বাস্তব, যেটা ফ্যাক্ট, সেটা ডিসকাস করছি। আর ফ্যাক্ট যদি প্রশংসনীয় হয় তাহলে হোক। উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, আমার নাম চন্দ্রদীপ সরকার। শুরু করতে চলেছি আজকের ক্লাস অন ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড টপিক ইজ আমেরিকান রেভলিউশন পার্ট 1। তো চলো আমরা আমেরিকান রেভলিউশনকে 3টে পার্টে পড়বো, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। ঠিক? তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। দেখো, গল্পটা আমরা এটাকে 4টে সেকশনে ভাগ করেছি। একটা হচ্ছে ভূমিকা, প্রিফেস, তারপর হচ্ছে আমেরিকান রেভলিউশন, আমেরিকার বিপ্লব, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইউএসএ, অ্যান্ড ফোর্থ হচ্ছে আমেরিকান সিভিল ওয়ার বা আব্রাহাম লিঙ্কন। তো প্রিফেস অ্যান্ড আমেরিকান রেভলিউশন এইটা হচ্ছে পার্ট 1, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইউএসএ এটা হচ্ছে পার্ট 2 হবে, অ্যান্ড আমেরিকান সিভিল ওয়ার হবে পার্ট 3। তো আমরা 3টে পার্টে কিন্তু টোটাল রেভলিউশনটাকে পড়বো। আচ্ছা, 17শো শতাব্দী, 17th সেঞ্চুরি, আমেরিকা একটা বস্তি এলাকা ছিল। 18th সেঞ্চুরিতে আমেরিকা একটা দেশ, নেশন তৈরি হয়, একটা জাতি হিসাবে তৈরি করে নিজেকে। 19th সেঞ্চুরিতে আমেরিকা একটা ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারে তৈরি করে, অ্যান্ড 20th সেঞ্চুরিতে আমেরিকা নিজেকে সুপার পাওয়ারে তৈরি করে। দেখো, 400 বছর, 400 বছর, 100 বছর, এর মাঝখানে গ্যাপ 100 বছরের, আবার 100 বছরের গ্যাপ, আবার 100 বছরের গ্যাপ, আবার 100 বছরের গ্যাপ। এবং আমি তোমায় একটা কথা বলছি আজকে, অনেকেই ভারতবর্ষ নিয়ে অনেক রকম চিন্তাধারা বা মন্তব্য রাখো, দেশের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে না, এ হচ্ছে না, সে হচ্ছে না। তো তোমাদের আমি একটা জিনিস জানিয়ে দিই, আমেরিকা 400 বছরে যা করেছে আমরা তার থেকে অনেক কম টাইমে অনেক কিন্তু করে ফেলেছি, অনেকটাই করে ফেলেছি। জাস্ট ওয়েট করো, সময় দাও আর কিছুটা বছর। ভারতবর্ষ এমন একটা দেশে পরিণত হতে চলেছে, এমন একটা দেশে পরিণত হতে চলেছে যে দেশটা মডেল কান্ট্রি হিসাবে রিপ্রেজেন্টেড হবে। যে দেশটাতে আসার জন্য, আজকে যেমন আমাদের দেশ থেকে যাওয়ার জন্য লোকজন অ্যাপ্লাই করছে, একদিন আসবে, আমি জানি না আমি সেদিন বেঁচে থাকবো কিনা, বাট একদিন আসবে যেদিন সবাই এই দেশে আসার জন্য পাগল হয়ে থাকবে, কিন্তু ভিসা পাবে না। আর আজকে আমরা ইউথ, আমরা যদি আজকে এই দায়িত্বটা না নিই, আমরা যদি আজকে দেশের জন্য এই কাজটা না করি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এই দিনটা দেখতে পাবো না। তবে একটা কথা তোমাকে বলার, অনেকেই ন্যাশনালিজম বা অনেক কিছু নিয়ে অনেক মন্তব্য করে, দেশের দেশভক্তির কথা। দেখো, দেশভক্তি ইন্ডিপেন্ডেন্স দিন ফ্ল্যাগ লাগানো নয়, রিপাবলিক ডেও নয়, ইন্ডিয়ার জার্সি পরে ঘুরে বেড়ানো। দেশভক্তির অ্যাকচুয়াল ডেফিনেশন, যদি যদি সত্যিই দেশকে ভক্তি করো, নিজের যেটুকু কাজ ঈশ্বর তোমায় দিয়েছেন, যেটুকু কাজ তোমার হাতে আছে, সেটাকে সৎভাবে, অনেস্টির সাথে ভালোভাবে করো, তুমি দেখতে পাবে তুমি অটোমেটিক্যালি দেশের জন্য কাজ করছো। তো চলো শুরু করতে চলেছি আজকের ভূমিকা। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে, অর্থাৎ 1750-এ ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। তো এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে কিরকম পরিস্থিতি ছিল, গোটা পৃথিবীর না মেকানিজমটা পুরো উল্টো ছিল, গোটা পৃথিবীর মেকানিজমটা। যেমন আমি একটা কথা বলি, প্রাচীন যুগে ভারতবর্ষে যেমন মহাজনপদ পিরিয়ড থেকে জিনিসটা স্টার্ট হয়, মহাজনপদ পিরিয়ড হয়, তারপরে তোমার মডার্ন পিরিয়ড আসে, তারপরে পোস্ট মডার্ন পিরিয়ড আসে, যখন ইন্দো গ্রিক, সিথিয়ানস, কুশানস এরা আসে, তারপরে গুপ্তা পিরিয়ড আসে।
এই ফেজটাতে কিন্তু ভারতবর্ষের একটা হিউজ পরিমাণ সাকসেস বা অর্থনৈতিক বা সামাজিক ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই, এবং গোটা পৃথিবী আমাদের উপরে কিন্তু নির্ভরশীল হয়েছিল। এবং একটা সময় এরকম কন্ডিশন গেছিল, কারণ আমরা না আমাদের আমাদের দেশের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো। বরাবর আমরা খুব অল্প পয়সায় খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানানোর টেকনোলজি জানি। আমরা যে আজকের ডেটে দেখো না, আমরা যে পয়সায় স্পেস মিশনসগুলো লঞ্চ করছি, যে অল্প পয়সায় লঞ্চ করছি, অন্যান্য দেশ অবাক হয়ে যাচ্ছে কি করে করতে পারে ইন্ডিয়া এত অল্প টাকায়। বিকজ আমরা আমরা এক্সেসিভ ওয়েস্টেজ অফ ওয়েলথ কিন্তু করি না। আমরা যেটুকু দরকার সেটুকু করি, ভালোভাবে করি, আর সব থেকে মজার জিনিস কি জানো, ভালোবাসার সাথে করি। আমি পার্সোনালি তোমার একটা কথা বলি, আমি যে এই টপিকসগুলো পড়াই, সাবজেক্টগুলো পড়াই, বিশ্বাস করো একটা অনেস্ট কথা বলছি আজকে ক্লাসে, তোমরা যারা ভিডিও ওয়াচ করবে তারা দেখতে পাবে, আমি সত্যি আমার প্রফেশনটাকে, আমার কাজটাকে অস্বাভাবিক ভালোবাসি। এরকম নয় কি আমি এই প্রফেশনে জোর করে এসেছি বা আমার কাছে করার ছিল না, এরকম কিন্তু নয়। I am into this profession because I love this profession. I decided to do this because I goddamn love it. আমি যদি এই কাজটা না করে আমি থাকতে পারবো না। তো যাই হোক, শুরু করি। তো একটা টাইমে ভারতবর্ষ পুরোপুরিভাবে মানে ইন্ডিয়ান মার্কেট পুরোপুরিভাবে ইউরোপে কিন্তু ছেয়ে গেছিল। ভারত থেকে লোকে মাল কিনে ইউরোপে যখন বিক্রি করতো, इंडियन प्रोडक्ट्स একটা আলাদা রকম কদর ছিল, আলাদা রকম দাম ছিল। तो बहुत सारे लोग ये प्रोडक्ट्स खरीदते थे हमसे यूरोप में। तो তাই মিডিয়েভাল ইন্ডিয়াতে ফ্রেঞ্চ ট্রাভেলার বার্নিয়ার উনি বলেছেন একটা কথা, কি দ্য গোল্ড অফ রোম ইজ ড্রেনিং ইনটু ইন্ডিয়া। ইভেন প্লিনি রোমান হিস্টোরিয়ান নিজেও এই কথাটা বলেছেন, দ্য গোল্ড অফ রোম ইজ ড্রেনিং ইনটু ইন্ডিয়া। অর্থাৎ ইউরোপের সমস্ত সম্পদ কিন্তু ভারতে চলে আসছে। অর্থাৎ পুরোপুরিভাবে ইন্ডিয়া ওয়াজ মেকিং আ সুপার প্রফিটেবল বিজনেস, যেভাবে আজকের এটা আমেরিকা করে, যে ওদের ম্যাক্সিমাম কোম্পানিগুলো ওরাই কন্ট্রোল করছে, ওদেরই তুমি গুগল বলো, অ্যাপেল বলো, সবই তো ওদেরই আর কি মেজরিটি অফ। আচ্ছা, রাশিয়ান রুলার পিটার দ্য গ্রেট 17th সেঞ্চুরিতে এই কথাটাও বলেছিল কি, যে হিন্দুস্তান কনকার করবে সে গোটা পৃথিবী কনকার করবে। তো এই জিনিসটা কিন্তু অলরেডি বড় বড় ফিলোসফার, ট্রাভেলার, হিস্টোরিয়ান, কিংস এরা কিন্তু অলরেডি বলে এসেছে। তো চলো একবার দেখি এদের কথাটা কতটা সত্যি। ড্রেন অফ ওয়েলথ, দেখো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে পুরোপুরিভাবে ইউরোপ কিন্তু আমাদের উপর নির্ভরশীল ছিল, কারণ ভারত ছিল একটা সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি, স্বয়ং সম্পূর্ণ অর্থনীতি ছিলাম। স্বয়ং সম্পূর্ণ অর্থনীতির কথাটার মানে হচ্ছে যে আমরা কোনো কিছুর উপরে নির্ভরশীল ছিলাম না অন্য কোনো দেশের উপরে। অর্থাৎ তোমার একটা জিনিস যদি বুঝিয়ে বলি, আমরা তিনটে জিনিস শুধু ইম্পোর্ট করতাম, দুটো, একটা ঘোড়া, একটা ওয়াইন, এই দুটো আমরা মেনলি ইম্পোর্ট করতাম। বাকি ইন্ডিয়া থেকে কিছুই ইম্পোর্ট করার দরকার পড়তো না, সবই আমরা নিজেরা তৈরি করতে পারতাম বা আমাদের দেশে ব্যবহার হতো। উল্টে আমাদের দেশ থেকে বাইরে বিদেশে লোকেরা নিয়েছে। আচ্ছা, তো এবার এই কারণের জন্য ভারত সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি ছিল। তো সমস্ত মানে পৃথিবী আমাদের উপর নির্ভরশীল ছিল। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর পুরোই জিনিসটা চেঞ্জ হয়ে যায়, পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। আমরা নির্ভরশীল হয়ে যাই ইউরোপের উপরে। তার পিছনে অনেক হিস্ট্রি আছে, আমরা বলবো কেন, এবং মডার্ন ইন্ডিয়াতে তুমি দেখতে পাবে যে কেন। কারণ দেখো, আমাদের দেশটাকে পুরোপুরি একটা র মেটেরিয়ালের হাব হিসাবে ইউজ করা হতো। আমাদের দেশটাকে কি কোনোদিন যে ওই হিসাবে ব্যবহার করা হয়নি কি এখানে ফ্যাক্টরি লাগাবো, ম্যানুফ্যাকচারিং ইউনিট করবো, এ করবো সে করবো না। শুধু এখান থেকে কাঁচামাল তুলবো, আমার দেশে তুলে নিয়ে যাবো, ওখানে প্রোডাকশন করবো, এদের শুধু বিক্রি করবো। তো এইরকম একটা সেট আপ তৈরি করা হয়েছিল যাতে আমরা নিজেদের পায়ে কোনোদিন দাঁড়াতেই না পারি, আর আমাদের জিনিসপত্র নিয়ে অন্যরা প্রচুর টাকা কামাবে এবং সেই জিনিসটাই আমাদের উপর আবার গিয়ে ঘুরিয়ে বিক্রি করবে। আচ্ছা, এবার কি হয় যে যখন তোমার ইউরোপে রেনেসা হয়, রেনেসার পর ক্রুসেড হয়, ক্রুসেডের পর রেনেসা হয়, ক্রুসেড হয়, রেনেসা হয়। তারপর দেখবে ইউনিট 1-এ প্রথম লেকচার আমি এটা বলেছি, তারপর গোটা পৃথিবী না প্রচুর পরিমাণে কিন্তু ভৌগোলিক আবিষ্কার হওয়া শুরু করে। ইউরোপ থেকে বিভিন্ন লোকে বেরিয়ে যায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত খুঁজতে। তো সেখানে দেখা যাচ্ছে কি সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং বিভিন্ন দেশ কিন্তু আবিষ্কার হওয়া শুরু হয়। এই সেকশনটার ডিটেলস আমার প্রথম ভিডিওতে আছে, ইউটিউবেও দেওয়া আছে, তুমি দেখবে যে ওয়ার্ল্ড হিস্ট্রি ইন্ট্রোডাকশন ক্লাসে দেওয়া আছে, তুমি একবার দেখে নেবে, তোমাদের আরো বেশি সুন্দরভাবে বুঝতে পারবে। আচ্ছা,
কিন্তু রিয়াল কোশ্চেন হচ্ছে, এবার আমার যেটা মেইন কোশ্চেন কি, এত তো দেশ আবিষ্কার হলো, আমেরিকা কি করে সেন্টার অফ অ্যাট্রাকশন হলো গোটা পৃথিবীর ভিতরে? ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা একটু দেখি কেন সেন্টার অফ অ্যাট্রাকশন হলো। আচ্ছা, দেখো, যখন বাই দ্য ডিসকভারি অফ নর্থ আমেরিকা বাই কলম্বাস ফর দ্য ফার্স্ট টাইম, ইউরোপ গট আ নিউ এরিয়া রিচ ইন রিসোর্সেস লাইক ফার্টাইল প্লেন অ্যান্ড প্রেশিয়াস মেটালস। কলম্বাসের উত্তর আমেরিকা আবিষ্কারের মাধ্যমে ইউরোপ প্রথমবারের মতো উর্বর সমভূমি এবং মূল্যবান ধাতুর মতো সম্পদে সমৃদ্ধ একটু নতুন এলাকা পেয়েছিল। কি কি জিনিস? প্রথম কথা, কলম্বাস যখন আমেরিকা ডিসকভার করে, আমেরিকা ওয়াজ রিচ ইন মিনারেল রিসোর্সেস অ্যান্ড অলসো এগ্রিকালচার রিসোর্সেস। এক তো যদি কৃষির কথা বলি, টব্যাকো, জর্দা, প্রচন্ড ডিমান্ডিং প্রোডাক্ট। এবং আমি আগের স্লাইডে দেখিয়েওছি এখানে যে হিউজ পরিমাণ মার্কেট কিন্তু ইন্ডিয়াতে ছিল। টব্যাকো প্রচুর পরিমাণ ব্রিটেন বিক্রি করতে আমেরিকা থেকে নিয়ে এসে, এবং জাহাঙ্গীর বাধ্য হয়েছিল টোব্যাকোর উপর ইম্পোর্ট ব্যান করতে। ঠিক আছে, আর একটা জিনিস এখানে যদি বলি, পটাটো, আলু, খুব ফাইন কোয়ালিটি কটন, প্রচন্ড ভালো কোয়ালিটি কটন কিন্তু আমেরিকায় প্রোডাকশন হতো। তো এবং সেই কটনগুলো নিয়ে এসে আমাদের ভারতে এই ব্রিটিশ কোম্পানিরাই কিন্তু আমেরিকা থেকে কটনগুলো তুলতো, দিয়ে আমাদের দেশে ওদের ফ্যাক্টরিতে নিয়ে চলে যেত ল্যাঙ্কানশায়ার, ম্যানচেস্টারে, এবং ওখান থেকে প্রোডাকশন করতো। ইন্ডিয়া থেকেও কটন নিয়েছে, আমেরিকা থেকেও কটন নিয়েছে। আচ্ছা, যখন এই জিনিস পাওয়া গেল, ইট ইজ আ সোর্স অফ ইনকাম, প্রচুর সোর্স অফ ইনকাম। মানুষ পৃথিবীতে যেখানে পয়সা দেখেছে, মানুষ সেখানে পাগলের মতো ছুটেছে। যেখানেই মানুষ পয়সা দেখেছে সেখানেই মানুষ ছুটেছে, একদম পাগলের মতো ক্রেজিলি ছুটেছে। যেমন আমি যদি তোমায় বলি, এই যে যখন এই জিনিসটা হলো, প্রচুর পরিমাণ লোকজন কিন্তু আমেরিকায় যাওয়া স্টার্ট করলো। তখন কুইন এলিজাবেথ কি করলো, বিভিন্ন চার্টার্ড কোম্পানি ওপেন করে, এবং সেই কোম্পানিগুলোকে ইউজ করে, মানে সেই কোম্পানিগুলোর কাজই হচ্ছিল লেবার পাঠানো বা ওয়ার্কার পাঠানো আমেরিকাতে। এরকম অনেক কোম্পানি আছে এখনো বিজনেস করে। তুমি ধরো বিদেশে যেতে চাইছো, তাদেরকে অ্যাপ্রোচ করলে তারা দেখবে তোমাকে বিদেশে যাওয়ার জন্য ভিসা ফিসা যা কিছু রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু ওরা করে দেয়। আচ্ছা, তো 1607 সালে এই যে জেমস টাউন, ভার্জিনিয়া, প্রথম আমেরিকাতে একটা প্রথম কলোনি, ঠিক আছে, প্রথম কলোনি আটলান্টিক উপকূলে কিন্তু এস্টাবলিশ হয়। এবং আমেরিকার যে মেইন 14টা কলোনি হয়েছিল, তার ভিতর ভার্জিনিয়া ছাড়া আরো 13টা কলোনি আস্তে 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 কিন্তু প্রথম কথা আমেরিকা উপনিবেশ শুরু করে। এবং এইখান থেকে শুরু হয় দ্য স্টোরি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। চলো নেক্সট, এটা হলো প্রিফেস, যে কিভাবে শুরুটা হলো। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা এটা দেখতে পেলাম কি, ব্রিটেন আমেরিকাতে কিছু মিনারেলস অ্যান্ড রিসোর্সেস পেয়েছিল, সেই লোভে লোভে প্রচুর লোকজন ছোটাছুটি শুরু করে আমেরিকার দিকে। কুইন এলিজাবেথ চার্টার্ড কোম্পানি এস্টাবলিশ করে, যেটা থ্রু দিয়ে প্রচুর লোক আমেরিকা গিয়ে বসতি স্থাপন শুরু করে, এবং ভার্জিনিয়া প্রথম কলোনি এস্টাবলিশ হয়। তোমার নামও হয়তো শুনে থাকবে, ভার্জিনিয়া টোব্যাকো, খুব ফেমাস টোব্যাকোর জন্য। ঠিক আছে, সিগারেটের প্যাকিং এ লেখা থাকে ভার্জিনিয়া টোব্যাকো। আচ্ছা, এবার স্টার্ট করছে আমেরিকান রেভলিউশন। তো আমেরিকান রেভলিউশনকে আমরা 3টে ভাগে পড়বো, একটা রিজনস, একটা ফেজেস, একটা ইভ্যালুয়েশন। কারণ কি কি, তারপর কি কি পর্যায়ে হয়েছিল, আর লাস্ট হচ্ছে মূল্যায়ন। তো কারণ দেখো, পৃথিবীতে রেভলিউশন যখনই হয়েছে, কোনো বিদ্রোহ হোক, কোনো আন্দোলন হোক, কোনো বিপ্লব হোক, যাই হোক, রেভলিউশন মানে বিপ্লব, এর কিন্তু প্রপার কারণ থাকে। আর একটা কোনো কারণে যে রেভলিউশন হয় তা কিন্তু নয়। দেখো, পৃথিবীতে যখনই তুমি কাউকে অর্থনৈতিকভাবে শোষণ করবে, সামাজিকভাবে শোষণ করবে, রাজনৈতিকভাবে শোষণ করবে, এবং এই শোষণ, এই যে অত্যাধিক পরিমাণ শোষণ হচ্ছে, তার সাথে কি বুদ্ধিজীবীদের একটা বড় ভূমিকা থাকে। বুদ্ধিজীবীরা সাধারণ মানুষকে পথ দেখায় যে তোমার সাথে শোষণ হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করো, সেই প্রতিবাদগুলো অর্গানাইজ করে, এবং তার সাথে কোনো তাৎক্ষণিক কারণ থাকে। সেম ওয়েতে তুমি সিপাহী বিদ্রোহ বলো, আমি সেম টু সেম 1, 2, 3, 4, 5 একদম সেম কারণেও কিন্তু সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি একই জিনিস হয়েছিল। সব ক্ষেত্রে এই জিনিসটা কমন থাকে। ঠিক আছে, তো এইটা কিন্তু দেওয়া থাকে। আর একটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিই, যে দেখো, মানে এই যে যুদ্ধটা, এই যে ব্রিটেনের আমেরিকার সাথে যুদ্ধ, ব্রিটেনের ইন্ডিয়ার সাথে যুদ্ধ, এখান থেকে একটা জিনিস বোঝার আছে। আমি এখানে লিখেওছি, দেখো, সাধারণ মানুষ যারা হয় না, তুমি কি করে বুঝবে যে এই লোকটা বিউরোক্রেটিক মেটেরিয়াল বা এই লোকটা বিউরোক্রেটিক মেটেরিয়াল নয়? देखो, पृथ्वी पे आप वार कर रहे हो, ठीक है, करो,
मगर वो वार करके अगर पैसा ना आए तो करके क्या फायदा। এক্সাম্পল আমি বলছি, আমরা পৃথিবীতে কোনো কাজ কেন করি? কিছু ফায়দার জন্য। ফায়দা কথাটা শুনতে অন্যরকম লাগলেও বলছি প্রফিট। যেমন বোঝাচ্ছে, তুমি পড়ছো কেন? চাকরি পাওয়ার জন্য। তুমি খাচ্ছ কেন? খিদে মেটানোর জন্য, বেঁচে থাকবে বলে। মানুষ নিজের লাভ ছাড়া কোনো কাজ করে না, কোনো কাজ করে না। তো যখন তুমি প্রত্যেকটা কাজেই নিজের লাভ দেখছো, তাই তো তুমি ধর একটা ছেলেকে ধরে মারপিট করছো, মেরে কি হবে? পয়সা পাবে, রেকগনিশন পাবে, কিছু उपकार হবে, जॉब পেয়ে যাবে। भाई यू आर डूइंग इट जब करके कोई फायदा नहीं है, उल्टा लॉस है, तो करके कोई फायदा नहीं है। तो आम आदमी ना, দুটো লোক মারপিট করছে, आम आदमी अगर अगर वो वार कुछ कुछ और कारण के लिए हो रहा है, पैसे के लिए हो रहा है, पावर के लिए हो रहा है, वो अलग बात है। आम आदमी ऐसे मारपीट करता है, मूछ के लिए लड़ता है, और ब्यूरोक्रेट पैसे के लिए लड़ता है, पावर के लिए लड़ता है। ये बात समझो। तो द वार, বলো না ঝামেলা ভালো না, আরে আলবাত ঝামেলা ভালো না, মানে ঝামেলা ছাড়া কিছু হবেই না, ঝামেলা ছাড়া সম্ভবই না চলা। কিন্তু ঝামেলার কারণ যদি মুছ হয়, তাহলে এটা একটা বিশাল বড় ঝামেলা। ঝামেলার কারণ যদি মানি হয়, ঝামেলার কারণ যদি পাওয়ার হয়, ঝামেলার কারণ যদি ইজ্জত হয়, ঝামেলার কারণ যদি स्वाभिमान হয়, चलो ठीक है फिर भी मान लेते हैं। চলো নেক্সট, ইকোনমিক কজেস। আর সত্যি কথা বলতে গেলে কি, আমি এখানে একটা পয়েন্ট ইনক্লুড করেছিলাম, বলে দিই। এই ঝামেলা নিয়ে একটা কথা মনে পড়লো। আমাকে একজন স্টুডেন্ট একবার জিজ্ঞেস করেছিল কি, স্যার আমি যত মেজরিটি গডস যত আমি দেখেছি হিন্দুইজমে, তো দে আর সবসময় অস্ত্র নিয়ে থাকে, কেন থাকে? তো দেখো একটা কথা বলি, মানে আমরা মানুষজনরা, আমরা এত বদমাইশ, এতটাই বদমাইশ আমরা, যে ভগবান অস্ত্র নিয়ে জন্মাচ্ছে আমাদের দেশে। ভগবান অস্ত্র নিয়ে জন্মাচ্ছে যে পেটন দিতে হবে, কি বলবো আর। যাই হোক, চলো ইকোনমিক কজেস। তো 13 আমেরিকান কলোনিজ ওয়ার সেটেলড বাই ব্রিটিশ ক্রাউন। আমি আসবো, একটা একটা করে কলোনি ধরবো, কোনো অসুবিধা নেই। আমরা এটাকে ডিটেলসে আরো সিভিল ওয়ারে গিয়ে পড়বো লাস্ট পার্ট 3-তে। এবার দেখো তো, আমেরিকা, ব্রিটেন যেহেতু আমেরিকা থেকে বসতি স্থাপন করছে, উপনিবেশ শাসন করছে, তাই ব্রিটেন জানি না কেন আমেরিকাকে নিজের বাবা সম্পত্তি ভেবে নিল, দিয়ে বলে দিল কি ব্রিটেন আমেরিকান কলোনির উপর যে রাজনৈতিক অধিকার, অর্থাৎ বলছে ভাই আমি তোমাদের বসতি স্থাপন করিয়েছি, আমার সম্পত্তি হচ্ছে তোমরা। এবং যখনই মানুষ এরকম ভাবা শুরু করে, তখনই মানুষ তাকে শোষণ করা শুরু করে। যেমন একটা কথা বলি, তুমি দেখবে যে যতদিন রিলেশনশিপটা একটু ডিস্টেন্স মেনটেন করে আছে, ততদিন সব ভালো। যেই কাছাকাছি চলে আসলো, অর্থাৎ গার্লফ্রেন্ড ফেজ অব্দি ঠিক আছে, যেই বিয়ে থা হয়ে গেল, তারপরেই কিন্তু শুরু হয়ে যায় টেক ইট ফর গ্রান্টেড নেওয়া। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আমি জানি না কেন যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, তারা যখন বিয়ে করছে, যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকছে, তখন পুরো রিলেশনশিপটা অন্যরকম। যেই বিয়ে হয়ে যাচ্ছে, পুরো সম্পর্কটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কেন হচ্ছে জানো? কারণ মানুষ টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নেয়। তো ব্রিটেনও এই কাজটা করেছে। আর টেক ইট ফর গ্রান্টেড যখনই তুমি নেবে, যে মানুষটাকে তুমি নিচ্ছ, তুমি অটোমেটিক শোষণ অটোমেটিক করছো বলেই তাকে টেক ইট ফর গ্রান্টেড নিচ্ছ। এবং এটা যদি মানুষের জীবনের সাথে হতে পারে, এখানে কেন হবে না? দেখো এখানে সেম কাজটাই হলো। ব্রিটেন সিভিয়ার ইকোনমিক এক্সপ্লয়টেশন স্টার্ট করে দিল, সিভিয়ার পরিমাণ। এবার কিভাবে? 1 নম্বর তো বলছে ট্রেডিং মনোপলি। ট্রেডিং মনোপলি মানে কি? বাণিজ্যের একচেটিয়া অধিকার। এটা কি জিনিস বাণিজ্যের একচেটিয়া অধিকার? বলছে ব্রিটেন বলছে যে এই স্পেসিফিক আইটেম, পটাটো, টোব্যাকো আর গোল্ড, এই 3টে আইটেম, আলু, জর্দা, টোব্যাকো আর সোনা, এই 3টে আইটেম ব্রিটিশ লোকেরা ছাড়া আমেরিকাতে কেউ বিজনেস করতে পারবে না। ভাই অদ্ভুত কথা, অন্য একটা দেশ রুল কে বানাচ্ছে? ব্রিটেন। ওই দেশের লোকেরই অধিকার নাই ব্যবসা করার ওই কটা জিনিস নিয়ে। ভাই তুমি কে? ভাই নিজেকে কে মনে করো? আচ্ছা, সেকেন্ড নেভিগেশন ল। বলছে নেভিগেশন ল 1651 বলছে বলছে আমেরিকার যত জাহাজ আছে, সে যখন আমেরিকা থেকে মাল নিয়ে বেরোবে, তাকে আগে ব্রিটেনে আসতে হবে। ব্রিটেনে সে আসবে, তারপর ব্রিটিশ পোর্টে সেই জাহাজের ইন্সপেকশন হবে, চেক হবে, তারপর সে অন্যান্য জায়গায় যেতে পারবে। মামার বাড়ির আবদার নাকি?
আমি এরকম ধরো কেউ নিয়ম মানলো, তোমার বাড়ি থেকে তোমার কাউন্সিলর বললো যে তুমি বাড়ি থেকে যখনই বেরোবে, আড্ডা মারতে বেরো, কাজে যাও, যেখানেই যাও, আগে ভাই তোমাকে আসতে হবে আমার বাড়িতে, তোমাকে জিজ্ঞেস করা হবে, এনকোয়ারি করা হবে, যদি ঠিক মনে হয় তাহলে তোমাকে আমি যেতে দেবো কাজে, বা তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে বা কিছু, আর যদি ঠিক মনে না হয় আমি যেতে দেবো না। ভাই তুমি কে ভাই, হু আর ইউ? দেখো শুরু করলো নেক্সট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। আর একটা সব থেকে মারাত্মক, আমেরিকাতে কোনো ফ্যাক্টরি বসানো যাবে না, কোনো ফ্যাক্টরি বসানো যাবে না আমেরিকাতে। মানে এটা তো খুবই নোংরা পলিসি ছিল, যাতে কেন, যাতে আজীবন যারা আমেরিকাতে বসতি স্থাপন করেছে তারা ব্রিটেনের উপর নির্ভরশীল থাকতে পারে। কেন ভাই, কেন? তুমি, আমি এবিসিতে একটা জিনিস বারবার করে দেখেছি, অর্গানাইজেশনে এবিসি, এবিসি তে কি ইউনিকনেস জানো? এবিসিতে, এবিসি শুধু পড়ায় না, এবিসি একটা স্টুডেন্টকে পড়াশোনা করার প্রসেস শেখায়। এটা ডিফারেন্ট। দেখো একটা কথা বলি, পড়াশোনা তুমি আগেও করেছো, পড়াশোনা কি জিনিস তুমি আমার থেকে অনেক ভালো জানো, বিকজ তুমি নিজেও করেছো। কিন্তু পড়াশোনা করার প্রসেসে ভুল থাকার জন্যে আজকে কিন্তু আমাদের জীবনে এত সমস্যা হচ্ছে। নাহলে একটা সাধারণ কথা ভাবো না, ডাব্লিউবিসিএস এর কথাই যদি বলি, বা আইএস যে কোনো পরীক্ষা, ডাব্লিউবিসিএস এর কথা যদি ধরো, তাহলে কোশ্চেন 10th লেভেলের আসে, পরীক্ষা গ্র্যাজুয়েট লেভেল হলেও কোশ্চেন আসে 10th লেভেলের, অ্যাজ পার দ্য কমিশনস সিস্টেম। তো একটা গ্র্যাজুয়েট ছেলে এই পরীক্ষাতে বসতে পারবে, ঠিক? তাহলে একটা গ্র্যাজুয়েট ছেলে যে 10th লেভেলের ছেলেকে টিউশন পড়ায়, তাকে একটা 10th লেভেলের পরীক্ষা পাশ করতে গেলে কেন টিউশন নিতে হয়? তার মানে নিশ্চয়ই আমাদের স্কুল লেভেলে এমন কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি আছে, যে কারণের জন্য কিন্তু, যে কাঠামোগত পরিকাঠামোগত যে সমস্যাগুলো আছে, যে কারণের জন্য কিন্তু আজকে এই সমস্যাগুলো আমাকে ফেস করতে হচ্ছে। চাইনাতে সিভিল সার্ভিসের 28 দিনের ট্রেনিং হয়, ইন্ডিয়াতে 28 বছরও কোয়ালিফাই করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ অফ দিস, বিকজ অফ দিস রিজনস, ইনফ্রাস্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি। এই জায়গাগুলো ঠিক করতে হবে। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, এনইপি নিচ্ছে, এ নিচ্ছে, ও নিচ্ছে, ঠিক হচ্ছে, ভালো, কিন্তু সময় লাগবে, আমাদের আরো স্পিডে আগাতে হবে। যদি সরকারের আশায়, সরকার কবে করবে এই আশায় বসে না থেকে আমরা যদি নিজেরাই একটু চেষ্টা করি, তাহলে কি সমস্যা আছে? পড়ার প্রসেস চেঞ্জ করো। এই ওয়ান লাইনার আর ওই ওই সিস্টেমে বহুদিন ধরে, আমি জবে থেকে, আমি বাই প্রফেশন তো আইএস এর মেন্টর দিল্লির, তো আমি জবে থেকে বাংলাতে কাজ করছি, ওয়েস্ট বেঙ্গলে আমি একটা অদ্ভুত সিস্টেম দেখছি, শুধু ওয়ান লাইনার পড়ানো। কোন সিপাহী বিদ্রোহ এত সালে হয়েছিল, এটা এত সালে হয়েছিল, ভাই এরপরে কি হবে? এই এই জিনিসটা তো আমি যে কোনো বইয়ে পাবো, তার জন্য পয়সা দিয়ে কেন করবো আমি? মানে আই ডোন্ট গেট ইট, ওয়াই? সিরিয়াসলি বলছি, মানে শকিং। আমার মনে হয় একটা কোচিং ইনস্টিটিউটের কাজ হচ্ছে স্টুডেন্টকে খুব ভালো করে কোনো জিনিস এক্সপ্লেইন করে দাও, এবার যেরকম লেভেলেরই কোশ্চেন আসবে ও নিজেই সলভ করে নিতে পারবে, ঠিক আছে? যেরকম লেভেলে, এরকম হয় না গাড়ি চালানোর ক্ষেত্রে, তো ড্রাইভার ভালো করে গাড়ি শিখিয়ে দেয়, তারপর তুমি যে কোনো গাড়ি চালাও, যে কোনো রাস্তাতে যাও, তুমি চালাতে পারবে, তাহলে এখানে কেন হবে না? তো যাই হোক, মানে কি আর বলবো। তো এইরকম এইরকম 3 ধরনের অদ্ভুত ল কিন্তু ব্রিটেন করেছিল। এবার আসি পলিটিক্যাল কজেস। দেখো 13টা কলোনি ছিল, 13টা কলোনির কিন্তু প্রত্যেকটা কলোনির একটা করে গভর্নর ছিল, যে একজন ব্রিটিশ হবে, ঠিক? আচ্ছা, এই 13টা গভর্নরের একটা করে নিজের ছোট্ট একটা আইনসভা ছিল, ছোট্টখাট্ট। এবং এই আইনসভাগুলো পুরোপুরিভাবে ব্রিটেনের কন্ট্রোলে থাকতো। এবং এই আইনসভাগুলোর কাজ ছিল, এক তো আইন তৈরি করা, আইন তো নামে লবডঙ্কা, মেন হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাক্স ইম্পোজ করা, কর আরোপ করা, এবং আমেরিকানদের কাছ থেকে পয়সা লোটা। এক তো তুমি ওদের জিনিসপত্র লুটছো, তুমি ওদের জীবন লুটছো, এখন তো পকেটও লোটা শুরু করেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। তো এবার দেখো, 1688 সাল ব্রিটেনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ব্রিটেনে গ্লোরিয়াস রেভলিউশন হয়, গৌরবময় বিপ্লব। এই গ্লোরিয়াস রেভলিউশন কি? আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম গ্লোরিয়াস রেভলিউশনের কথা। ব্রিটেনে অ্যাকচুয়ালি, ব্রিটেন পুরোপুরিভাবে রাজাদের অধীনে ছিল, এবং রাজারা ভুলভাল প্রচুর কাজ করছিল, ফালতু যুদ্ধ প্রচুর করছিল, ব্রিটেনের অর্থ প্রচুর নষ্ট করছিল। তো যারা মেনলি রাজাকে অর্থ কাঁদায়, ব্যবসাদাররা দেয়। তো মানুষজন বলা শুরু করলো, এইভাবে আমরা টাকা টাকা দিচ্ছি আর তোমরা এইভাবে ফালতু ফালতু যুদ্ধ করে, যাদের সাথে কোনো কারণ নেই গিয়ে যুদ্ধ করে বসে থাকছো, পয়সা পুরো ড্রেন হয়ে যাচ্ছে, আমরাই বা কত ফিনান্স করবো? তো ব্রিটেনে এইভাবে রাজার মনোমালিন্য চলবে না, ব্রিটেনে একটা পার্লামেন্ট
এস্টাবলিশ করতে হবে। এবং তখন ওই ব্রিটেনের একদম ইনিশিয়াল ফেজের যারা ব্যারন্স, যারা ক্যাপিটালিস্ট, তারা কিন্তু একটা ছোট্টখাটো পার্লামেন্ট এস্টাবলিশ করে এবং সেটাকে বলা হয় গ্লোরিয়াস রেভলিউশন 1688। কেন গ্লোরিয়াস, এর ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়েছি, এখানে এক্সপ্লেন করা কোনো মানে হয় না। এবং পার্লামেন্টের এক্সিস্টেন্স আছে গ্লোরিয়াস রেভলিউশনের থ্রু দিয়ে। এবার 1689 ঠিক তার পরের বছর একটা নিয়ম আসে, জেন্টলম্যানস রেজলিউশন, আমি এখানে ছবি দিয়েছি তুমি দেখবে। এখানে একটা নিয়ম করে, দারুণ নিয়ম করে, যে দ্য ট্যাক্স পেইং সিটিজেন্স বা পার্সনস উইল হ্যাভ দ্য রাইট টু ভোট অ্যান্ড উইল হ্যাভ দেয়ার রিপ্রেজেন্টেটিভ ইন দ্য পার্লামেंट। অর্থাৎ देखो बात सीधी बात है, खूब सहज कथा, जिसकी लाठी उसकी भैंस, हिंदी पे एक बहुत पुराना प्रोवर्ब है। इसका मतलब क्या होता है सर, देखिए भाई साहब, अगर आप पैसा दे रहे हो ना उसमें, तो आपका बोलना उस चीज पे हक है। बिकॉज क्यों? बिकॉज आपका पैसा लगा हुआ है। जैसे अगर पकड़ ली, देखिए कोई सरकारी कर्मचारी टाइम पे काम नहीं कर रहा है, कुछ नहीं कर रहा है, भाई साहब किसने पैसा दिया? उसका सैलरी कौन दे रहा है? हम लोग दे रहे हैं ना, अपने टैक्स काट के दे रहे हैं ना उसको पैसा। तो ये, तो इसीलिए अगर कहां पे गलती हुआ है तो हम लोग कहेंगे, 1000 बार कहेंगे, आपका बाप का संपत्ति थोड़ी है, वो हमारा पैसा है। योर लाइफ इज रनिंग फ्रॉम द मनी that is being cut out, from the vegetables of our home, from the electricity in our homes, from the luxuries in our homes, from the happiness in our homes। तो भाई साहब आपको तो जवाब देना पड़ेगा ही। তো ব্রিটেন একটা আইন করে এরকম, যে দ্য ট্যাক্স পেইং পারসন, যারা যারা কর দিচ্ছে, তাদের পার্লামেন্টে কিন্তু বসার অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, এবং তাদের পার্লামেন্টে একটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ বা একটা প্রতিনিধি থাকবে, প্রতিনিধিত্ব থাকবে, বরং তাদের নিজের কথা বলার একটা জায়গা দিতে হবে। আজকে 140 কোটি লোকের পার্লামেন্টে গিয়ে বসে থাকা সম্ভব নয়, অত বড় জায়গা নেই বলেই কিছু এমএলএ এমপি করে আমাদের এই পার্লামেন্টে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। না হলে অ্যাকচুয়ালি আমাদেরই কথাটা তো সে গিয়ে ওখানে বলছে অ্যাজ পার রুল, যদি অনেক ক্ষেত্রে উন্নতি হয়। আচ্ছা, এবার দেখো এই সেম টাইম লাইনের আশেপাশে একটা ঘটনা জাস্ট মনে করিয়ে দিচ্ছি, শুনে রাখো, একটু পরে কাজে লাগবে। এইদিকে ট্রিটি অফ প্যারিস হয় 1763-তে। এখানে বিশাল বড় যুদ্ধ চলছে, 7 ইয়ার্স ওয়ার চলছে ব্রিটেন আর ফ্রান্সের সাথে। আসবো, এখানে আসবো, এটা আবার পরে বলছি। আচ্ছা, এ দেখো 1756 সালে এবং 1763 সালের মাঝখানে 7 বছরের একটা বড় যুদ্ধ হয়, এটাকে 7 ইয়ার্স ওয়ার বলে। এবং এই যুদ্ধটা হয় কার কার বিরুদ্ধে? এই যুদ্ধটা হয় ব্রিটেন আর ফ্রান্সের বিরুদ্ধে। ঠিক আছে, এই দুজনের বিরুদ্ধে, ইংল্যান্ড আর ফ্রান্সের ভেতরে কিন্তু যুদ্ধ চলছে। এবং দেখো এই যুদ্ধে, এই যদি আগের ছবিটা দেখি, এই যুদ্ধে কিন্তু হিউজ পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। এরকম নাকি একটা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, দুটো দেশই ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুটো দেশ। ব্রিটেনে তো এমন অবস্থা হয়েছিল, প্রচুর কলোনি ব্রিটেনের হাত থেকে বেরিয়ে গেছিল। ফ্রেঞ্চদের অবস্থা খুব খারাপ হয়েছিল, কানাডা হাত থেকে বেরিয়ে গেছিল। তারপর ফ্রান্সের নিজে রেভলিউশন হয়ে যায়, ফ্রেঞ্চ রেভলিউশন। কারণ তুমি যদি দেখো 1763-তে 7 ইয়ার্স ওয়ার শুরু হয়, তার ঠিক 20 বছরও হয়নি, 20 বছরের মাথায় 1789-এ 20-25 বছরের মাথায় ফ্রেঞ্চ রেভলিউশন হয়, ফ্রান্সে বিপ্লব চলে আসে, ফ্রান্সের রাজতন্ত্র পুরোপুরি মুছে যায়, দিয়ে ফ্রান্সে একটা নতুন সরকার তৈরি হয়। তো তো ঘটনা হচ্ছে 7 ইয়ার্স ওয়ারের একটা বিশাল পরিমাণ ইম্পর্টেন্স আছে। কারণ দেখো, লোকে 1 মাসে যুদ্ধ সামলাতে পারে না, 7 বছর ধরে যুদ্ধ চলছে, পয়সা কড়ি তো ভয়ঙ্কর কন্ডিশন না, দুটো দেশেরই আর্থিক অবস্থা খুব খারাপ। তো ব্রিটেনের কন্ডিশন খুব খারাপ হয়, ব্রিটেন সঙ্গে সঙ্গে আমেরিকান কলোনির উপর ট্যাক্স চাপিয়ে দেয়, নতুন সুগার ডিউটি অ্যান্ড স্ট্যাম্প ডিউটি, চিনি শুল্ক এবং স্ট্যাম্প শুল্ক। তো স্বাভাবিকভাবেই আমেরিকানসরা তখন বলা স্টার্ট করে, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। আর কেনই বা বলবে না? কেন বলবে না? দেখো, ব্রিটেন যে দেশ, যে যে সরকার ইংল্যান্ডে আছে, সে সরকার আমেরিকাতে আছে। আচ্ছা, তাহলে একই সরকার, তো একই রুলস, তাহলে দুই জায়গায় তো একই হওয়া উচিত, সেটা কিন্তু হয়নি। ওই জন্য ইন্ডিয়ার ক্ষেত্রে আলাদা করেছিল ওরা। ওই জন্য দাদাভাই নওরোজি বারবার করে একটা বই লিখেছিলেন, পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। উনি বলছিলেন কি, এটা ব্রিটিশ রুলই নয়, যে ব্রিটিশ রুলটা তোমরা এখানে করছো, এটা তো ব্রিটিশ রুলই নয়, এটা তো ব্রিটিশ আইনই নয়। তোমরা একরকম আইন নিজের দেশে বানাচ্ছ, আর একরকম আইন সম্পূর্ণ আমাদের দেশে বানাচ্ছ। তোমরা ওখানে চিল্লাচ্ছ ইকুয়ালিটি ইকুয়ালিটি ইকুয়ালিটি, আর এখানে তুমি ট্রেনের কোচে লিখে দিচ্ছ ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। আরে ভাই, কেন যাবে না? যার পয়সা আছে সে ফার্স্ট ক্লাসে যাবে, যার পয়সা নিচে যাবে না, সহজ কথা।
এরকম। তো এটা আমেরিকানরা এই ডিমান্ড করতে থাকে কি নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব যদি না দাও, যদি আইনসভায় আমাদের যেতে না দাও, যদি আমাদের কোনো কথা শোনা না হয়, তাহলে আমরা কর দেব না। ঠিক একদম পারফেক্ট। এবং এইখান থেকে শুরু হয় আমেরিকান কলোনির সাথে ব্রিটিশ পার্লামেন্টের একটা টেনশনের সম্পর্ক স্টার্ট হয়। এর আগে কিন্তু ব্যাপারটা ছিল না, এবার শুরু হলো। তো দেখে নাও, 1688 গ্লোরিয়াস রেভলিউশন, পার্লামেন্ট তৈরি হলো ব্রিটেনে। 1689 জেন্টলম্যানস রেজলিউশন, কি হলো, ট্যাক্স পেইং সিটিজেনরা কি বললো, কি ব্রিটিশ পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন চাইলো। কিন্তু 7 ইয়ার্স ওয়ারের কারণে ব্রিটেন অ্যান্ড ফ্রান্স দুটোই হেভি পরিমাণ ফিনান্সিয়াল ক্রাইসিসে যায়। ব্রিটেন নতুন কর চাপে আমেরিকার ওপরে, এবং আমেরিকার লোকেরা ডিমান্ড করতে থাকে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। ঠিক একদিন আমরা পড়লাম। আচ্ছা, এবার আসি সোশ্যাল কজেস, সামাজিক কারণ। দেখো একটা কথা বলি, সামাজিক কারণ বুঝতে গেলে আমেরিকান সোসাইটিটাকে একবার আমাদের চিনতে হবে, একবার আমাদের বুঝতে হবে। তো একবার দেখে নি আমেরিকান সোসাইটিটা কিরকম। প্রথম কথা, বৈচিত্র্যময়, ডাইভার্সিফাইড। বিচ্ছিন্ন, ডিট্যাচ, D4 মনে রাখবে, গতিশীল বা ডাইনামিক। আর ডিসঅ্যাপয়েন্টেড বা হতাশ। খুব খুব সুন্দরভাবে বোঝো, বৈচিত্র্যময়, বিচ্ছিন্ন, গতিশীল এবং হতাশ। ডাইভার্সিফাইড, ডিট্যাচড, ডাইনামিক অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। তো চলো এখানে আসি, ডাইভার্সিফাইড। দেখো একটা কথা বলি, ব্রিটেন, গ্রেট ব্রিটেন, এটা খুব মানে তখনকার টাইমে এটা খুব ভালো জায়গা থাকার মতো, সবাই খুব হ্যাপি আছে, সুখী আছে। নিজের দেশের মানে ওই ব্রিটেনের কমফোর্ট ছেড়ে কারা বাইরে যাবে বলতো? কারা বাইরে যাবে বলতো? তারাই যাবে যাদের ওখানে থাকা সম্ভব হয়ে উঠছে না কোনো কারণে, বা ওখানকার সমাজ তাদের অ্যাকসেপ্ট করছে না। যেমন আমি একটা উদাহরণ দিই, যারা ধরো ক্রিমিনাল, ধরো একটা টাইমে তারা জেলে ছিল, তারা জেল থেকে বেরিয়েছে, সমাজ কিন্তু তাকে কোনোদিনের আগের মতো তাকে কিন্তু পজিশন দেবে না, সব সময় তাকে একটা অন্য চোখে দেখবে। সব সময় সে সংশোধন হয়ে গেলেও দেখবে। যারা ক্রাইম করেছে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে, তারাও দেশ ছেড়ে পালাতে চাইছে। যারা ক্যাথলিক্স নয়, যারা প্রোটেস্টান্ট, যারা বিশ্বাস করে না ক্যাথলিজমে, ঠিক আছে, যারা জিসাসকে গড হিসেবে অ্যাকসেপ্ট করে না, জাস্ট আ মেসেঞ্জার বা সান অফ গড হিসেবে অ্যাকসেপ্ট করে। তো দেখো, ধর্ম থাকলে তার এগেনস্টে কিন্তু থাকবেই, মানে স্বাভাবিক, ইটস আ ফিলসফি। তো ফিলসফি সবাই যে একই ফিলসফি মানবে তা তো নয়। তো মেইনলি প্রোটেস্ট্যান্টস, কনভিক্স, এরা কিন্তু ম্যাক্সিমাম ব্রিটেন ছেড়ে এরা চলে গিয়ে থাকা স্টার্ট করে আমেরিকাতে, কারণ ব্রিটেনে থাকা অসুবিধা হচ্ছিল তাদের কারণে। তো এক তো এরা এর সমস্ত ধরনের লোকজন, এছাড়াও শুধু এই ক্যাটাগরির লোক গেছে তা নয়, এছাড়া অনেক ইনভেস্টার্স গেছে, অনেক বিজনেসম্যান গেছে, সমস্ত মানে একটা বড় বৈচিত্র্যময় একটা সোসাইটি, একটা অদ্ভুত সোসাইটি কিন্তু আমেরিকা থেকে বসবাস করা স্টার্ট করে প্রথম ফেজে। সেকেন্ড যদি বলো ডিট্যাচড। এবার একটা কথা বলি, খুব কমন সেন্স ইউজ করো। দেখো প্রথম কথা, তুমি একটা জায়গা ছেড়ে সম্পূর্ণ একটা জায়গাতে যাচ্ছ, নতুন একটা সেটআপে যাচ্ছ, এটা কিন্তু মানসিক উদারতা ছাড়া সম্ভব নয়। যে উদার নয়, যে পুরোপুরিভাবে ওই যেটুকু আমার আছে ওইটুকু নিয়েই থাকবো, বাইরে তাকাবো না, বাইরে ভাববো না, এটাকে কনজারভেটিভ মানসিকতা বলে। এটা কিন্তু উদারতার কোনো পরিচয় নয়। তাই তুমি যখন তোমার কমফোর্ট জোন থেকে বেরোচ্ছ, যদি বাইরে কোথাও যাচ্ছ, সে যে পয়সা ছাড়তেই যাও আর যার ছাড়তেই যাও, ইটস অ্যান এক্সাম্পল কি ইউ হ্যাভ আ লিবারাল মাইন্ড, অ্যান এক্সপ্যান্ডেড হার্ট, অ্যান্ড তুমি সাহসী, তুমি ব্রেভ, অ্যান্ড অলসো ইউ হ্যাভ আ ভেরি গুড ইন্টালেক্ট। কেন? কারণ তুমি কিউরিওসিটি পছন্দ করো। আমাদের একটা কিউরিওসিটি, একটা কথা মনে পড়লো, একটা কথা বলি। আমি একবার একটা ওই হয় না গডম্যান, গুরু, ওখানে একটা জায়গাতে গেছিলাম। তো ওখানে একজন মা এসে তার ইয়েকে কমপ্লেন করছে গুরুদেবকে, যে বলছে কি যে আমার ছেলে খুব অবাধ্য, একটু কথা শোনে না, তো খুব বাজে ছেলে। একটা আমার একটা বদভ্যাস আছে বই পড়ার, হ্যাঁ বদভ্যাসই বলি আমি, এখনকার লোক তো করে না। তো সেখানে একটা আর্টিকেলে পড়ছিলাম যে লেখা ছিল কি, বাচ্চারা যত বেশি অবাধ্য তার মানে সে তত ইন্টেলিজেন্ট।
তার মানে হিসাবে এটা দাঁড়াচ্ছে কি, আমার যদি বুদ্ধি বেশি হয়, আমার কিউরিওসিটি বেশি হবে, আমি সে কাজটা করে দেখতে চাইবো যেটা আমাকে বারণ করা হচ্ছে, দেখি না কি হয়। এই মানসিকতাতে, অর্থাৎ আমার কিউরিওসিটি বেশি, এবং দ্যাট উইল মেক মি আ ব্যাড বয়, দ্যাট উইল মেক মি আ ব্যাড বয়। কিন্তু আমার যদি কিউরিওসিটি কম হয়, আমি যদি না করি, আমি যদি দেওয়ালটা টপকাতে না চাই, দ্যাট উইল মেক মি আ গুড বয়, মানে কনজারভেটিভ গুড বয়, লিবারাল ব্যাড বয়। তো যাই হোক, অদ্ভুত সেটা, এটাকে থেকে বেরোনো উচিত, চেঞ্জ করা উচিত। যারা গার্জিয়ান আছেন, ভেরি সরি, আমি নিজেও একজন গার্জিয়ান, আমার একটা ছোট্ট মেয়ে আছে। তো আমি তো ওকে পুরো ফ্রিডম দিই, আমি তো ওকে একদম বলেই দিই কি তুমি জো মার্জি তুম করো, कोई दिक्कत नहीं। আমি নিজেও কখনো বলি যা মাকে একটু জ্বালাগা, যা দাদুকে একটু জ্বালাগা। সো আই পুশ হার অলসো ফর ডুইং দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। চলিए ঠিক है। তো এই যে লিবারালিজম, উদারতা প্লাস বিচ্ছিন্নতা, ডিট্যাচমেন্ট, এই দুটো যখন একসাথে হয় না, তৈরি হয় ডাইনামিজম। দেখো একটা কথা বলি, তুমি আজকে বাইরে কোথাও পড়তে গেলে, বাড়ি থেকে বেরিয়ে, এক তো তুমি উদার, প্লাস তুমি ফ্যামিলি থেকে ডিট্যাচড। তার মানে তুমি কিন্তু অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করবে, যেটা বাড়িতে থেকে তুমি করতে না। এক্সেপশনস আছে, অনেকেই করছে, অনেক অ্যাক্টিভলি কাজ করে, তোমার পড়াশোনায় কিন্তু গতিশীলতা আরো বেশি চলে আসবে। তো এইখানে দেখো, আমেরিকার যে প্রথম জেনারেশন যেটা এসেছিল, তাদের তো মাদারল্যান্ড ছিল ব্রিটেন, কিন্তু যারা জন্মেছে প্রথম জেনারেশনটা আসার পর, সেখানেও তো ছেলে ছেলে মেয়ে হয়েছে, তাদের মাদারল্যান্ড কিন্তু আমেরিকা। তো এক তো তারা ডিট্যাচ ছিল, প্লাস তারা লিবারাল ছিল, এখান থেকে আসলে গতিশীলতা। আর এই যে তারা নিজেরা তো আমেরিকানস, তো আমেরিকা হচ্ছে তাদের দেশ। যারা প্রথম ফার্স্ট জেনারেশন, তাদের ক্ষেত্রে কি ছিল, যারা প্রথম জেনারেশন ছিল তাদের ক্ষেত্রে কি ছিল, আরেকবার মনে করে দিই, তাদের ক্ষেত্রে ব্রিটেন ছিল তাদের মাদারল্যান্ড। যারা সেকেন্ড জেনারেশন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস কি বলছি, তাদের দেশ কিন্তু আমেরিকা। তো তারা কিন্তু তার দেশের জন্য কাজ করবেই, এবং তারা আস্তে আস্তে কিন্তু প্রচুর কাজ করা স্টার্ট করে। আমেরিকার যত ব্যারেন ল্যান্ড ছিল, তারা প্রচুর পরিমাণ চাষাবাদ শুরু করে, মাইন্স, বিভিন্ন বড় বড় কৃষি প্ল্যান্টেশন, এগুলো কিন্তু কাজ করা তারা স্টার্ট করে। তাদের কাজে একটা অদ্ভুত গতিশীলতা পাওয়া যায়। তো লিবারালিজম, ডিট্যাচমেন্ট লিডস টু ডাইনামিজম। এবং আরেকটা জিনিস বলি, যে তারা খুব পপুলেশন ডিসঅ্যাপয়েন্টেডও ছিল কি নিয়ে। দেখো একটা কথা বলছি তোমাকে, আজকে এই গতিশীলতার জন্যই কিন্তু আজকে আমেরিকা সুপার পাওয়ারে কনভার্টেড হয়েছে। গতিশীলতা, সুপার পাওয়ারে যদি নিজেকে কখনো সুপার পাওয়ার করতে হয় নিজেকে, তাহলে কিন্তু কাজে গতি আনতে হবে। আমি একটা কাজ 10 বছর ধরে করবো তা কিন্তু নয়, আমাকে গতি আনতে হবে, আমাকে অ্যাকুরেসি আনতে হবে, এফিসিয়েন্সি আনতে হবে, গতি আনতে হবে। ঠিক, এটা হলো 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড আর একটা হচ্ছে যে ডিসঅ্যাপয়েন্টেড। দেখো কেন এরা দুঃখী পপুলেশন। প্রথম কথা, এরা যারা এসছে আমেরিকা সেটেল আপ, অত ইজি ছিল না। ওখানকার যারা লোকাল ট্রাইব রেড ইন্ডিয়ান্স, তাদের সাথে যুদ্ধ করতে হয়েছে রীতিমতো, প্রচুর লোকের প্রাণ গেছে সেটা করতে গিয়ে। তাদের মানে এক তো তারা নিজের লাইফ রিস্ক নিয়ে আটলান্টিক ওশান পেরিয়ে, কত লোক তো রাস্তাতেই মারা গেছে, আমেরিকাতে সেটেল আপ করছে। প্লাস তারা হাজার হাজার 100 বছর ধরে তার ফ্যামিলিকে দেখতে পাচ্ছে না ব্রিটেনে, বিকজ তখন এরকম যাতায়াত ছিল না, কি ইচ্ছা হলো 2 ঘন্টার ফ্লাইট নিয়ে চলে গেলাম, সেটা ছিল না। তো তারা এত পরিমাণ কষ্ট করে যখন পৌঁছচ্ছে, যে ওখানে বিজনেস গুলো সেট আপ করছে, স্টার্ট আপ করছে, তখন ব্রিটেন এসে তাদের কাছ থেকে পয়সা লুটে নিচ্ছে। তো ভাই, কেন দুঃখ থাকবে না ওদের ভেতরে? তো এই চারটে একটা বড় কারণ ছিল কিন্তু আমেরিকান পপুলেশনদের মানে দুঃখী থাকা। তো কি কি দেখলাম, এই চারটে আমরা: ডাইভার্সিফাইড, ডিট্যাচড, ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক, আর লিবারাল। আচ্ছা, এবার আসছি রোল অফ ইন্টেলেকচুয়ালস। দেখো, বুদ্ধিজীবীরা জনগণের জাগরণ এবং সচেতনতার একটা অত্যন্ত বড় দিক হয়। উদাহরণস্বরূপ আমি যদি বলি বুদ্ধিজীবীদের কথা এখানে, তুমি যদি খেয়াল করে দেখো, দাদাভাই নরৌজি, ইনি কে ছিলেন? হি ওয়াজ আ ফার্স্ট পার্সন যিনি ওই যে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল বইটা লেখেন, এবং ব্রিটিশরা যে এক্সপ্লয়েট করছে আমাদের টাকাকে লুট করছে, ড্রেন অফ ওয়েলথ করছে, এই থিওরিটাকে নিয়ে এক্সপোজ করেছিলেন। তিলক, সুভাষচন্দ্র বোস, প্রত্যেকে ঠিক এরকম ভাবেই আমেরিকাতেও এরকম কিছু ইন্টেলেকচুয়ালস ছিল। ঠিক আমরা যেমন আমাদের দেশের গুলো জানি, আমেরিকার একটা নাম শুনি, একটা হচ্ছে থমাস পেইন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ঠিক, আর প্যাট্রিক হেনরি।
তো ডলার তুমি ইনাকি ইনাকি দেখতে পাও ডলার নোটের ভেতরে। তো চলো দেখি ইনাদের রুল কি ছিল। দেখো, থমাস পেন ইনি একটা প্যামফ্লেট স্টার্ট করেন। প্যামফ্লেটটার নাম ছিল কমন সেন্স। লেখা থাকতো অ্যাড্রেস টু দ্য ইনহ্যাবিটেন্টস অফ আমেরিকা, আমেরিকার যারা থাকতো তাদের জন্য এটা তৈরি করা। আচ্ছা, ফিলাডেলফিয়া থেকে। এবং উনি প্রথম একদম সেম টু সেম দাদাভাই নরজির মতো, দাদাভাই নরজি যেমন ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়ে ব্রিটেন যে আমাদের এক্সপ্লয়েট করছে সেটাকে এক্সপোজ করেছিলেন, এই থমাস পেন সেম টু সেম কমন সেন্স এই প্যামফ্লেটটা দিয়ে উনি এটা এক্সপোজ করেছিলেন কি কিভাবে ব্রিটেন তার নেভিগেশন ল দিয়ে, তার ট্যাক্স পলিসি দিয়ে আমাদের আমেরিকাকে কিন্তু লুট করছিল। নেক্সট আসি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। প্রচুর ফিলোসফার্স। আমি তোমায় একটা জিনিস বলবো, পৃথিবীতে অনেকে তো সাবজেক্টটা ভালো করে পড়ে না বা হয়তো পড়ানো হয় না, বাট ফিলসফি ইজ আ লাইফ বিল্ডিং, ক্যারেক্টার বিল্ডিং, নেশন বিল্ডিং সাবজেক্ট। দেখো, তুমি যে কোনো সাবজেক্ট নিয়েই পড়ো, ফাইনালি কিন্তু সবার বাবা হচ্ছে ফিলোসফাররাই। বলে দিই, আজকে ফিলোসফি অনার্স লোকে নেয়, আমি জানি না কেন, লোকে হয়তো সম্মান দেয় না বা হয়তো তারা পায় না। বাট তোমাকে একটা কথা বলি, অ্যানশিয়েন্ট গ্রিসে একটা নিয়ম ছিল যে গ্রিস সবকিছু এক্সপোর্ট করতে পারবে, শুধু ফিলোসফার এক্সপোর্ট করতে পারবে না। কোনো দেশে কোনো ফিলোসফার, গ্রিসে জন্ম কোনো ফিলোসফার বাইরে যেতে পারবে না। ওই জন্য কেউ যায়নি, নট ইভেন অ্যারিস্টটল। তো এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার্স অফ আমেরিকা। এবং ইনি কি করতেন, ইনি থমাস পেনের যে আইডিয়াস গুলো সেগুলোকে ডিসকাস করতেন। সেম ওয়েতে তুমি দেখো আমাদের বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক, ইনি কিন্তু অ্যাকচুয়ালি হি ওয়াজ অলসো পার্ট অফ কংগ্রেস। উনি কিন্তু ব্রিটিশদের নিয়ে আলোচনা করতেন। প্রথম এক্সপোজ কে করে, দাদাভাই নরজি। তো মানুষজনকে অবগত করা যে ব্রিটিশরা এক্সপ্লয়েট করছে, আমাদের পয়সা লুণ্ঠন করছে, আমাদের শোষণ করছে, মানুষজন তো জানতোই না। মানুষজন যেমন, আমি অনেক ক্ষেত্রে যখন ক্লাস নিই আমাকে স্টুডেন্টরা বলে, স্যার আমি প্রথমবারই সাবজেক্ট এইভাবে পড়লাম, আমি এর আগে কোনো সাবজেক্ট এইভাবে পড়িনি কোনোদিন। দেখো, একটা জিনিস বলি তোমাকে, যে যখন তুমি কোনো সাবজেক্টকে পড়বে, কোনো বই পড়বে, কোনো টিচারের কাছে পড়বে, প্রথম ক্রাইটেরিয়া এটা দেখবে তুমি বুঝতে পারছো কিনা। সেকেন্ড, বাড়ি যাওয়ার পর সাবজেক্টটা গল্পের মতো বলতে পারছো কিনা। যদি পারো, হ্যাঁ, बशर्ते आपका कंसंट्रेशन पूरा एकदम फिक्स होना चाहिए क्लास में। যদি বলতে পারো সেখানে যাও, সেখানে অ্যাডমিশন নাও, নির্দ্বিধায় নাও। যদি না পারো নিও না। বিকজ একটা জিনিস বলি, পড়ার প্রসেস, পড়া মানে মনে রাখার চেষ্টা নয়। পড়া মানে কোনো জিনিসকে মনে রাখার জন্য তুমি পড়ছো, এটা একদম ভুল। তুমি পড়ছো বিকজ তুমি জানতে চাইছো, তাই তোমার জানার চেষ্টাটার থ্রু দিয়ে মনে থাকে। মনে থাকা, মনে রাখা একটা আর্ট, এটা একটা সিস্টেম। এটা মুখস্থ করে মনে রাখতে পারবে না। তুমি দেখো, তুমি ফেলুদার বই পড়ছো, তোমার মনে থাকছে, তুমি হিস্ট্রির বই পড়ছো, তুমি বলে যাচ্ছ। যদি মাথায় কমজোর হতো আমাদের, তাহলে তো আমাদের দুটোই মনে থাকতো না। তার মানে কোথাও ডেলিভারি পয়েন্টে সমস্যা হচ্ছে। যেভাবে ফেলুদা আমাকে ডেলিভার করা হয়েছে সেভাবে হিস্ট্রির বইটা ডেলিভার করা হয়নি। আমাকে গাঁথাতে হচ্ছে। কোনো কোচিং এ স্যার পড়াচ্ছেন, কোনো টিচার পড়াচ্ছেন ওয়ান লাইনের টাইপের, ওই লিখে দিল কোনটা কি, তুমি পড়ে তোমার বিরক্তি লাগছে, তুমি পড়তে চাইছো না। তো এটা দেখতে হবে। তো এই দাদাভাই, এই বাল গঙ্গাধর তিলক বিভিন্ন ফেস্টিভ্যাল ইনিশিয়েট করেছেন, শিবাজি ফেস্টিভ্যাল, গণেশ ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল গুলোই সুযোগ মানুষকে একত্রিত করার। বিকজ এই পয়েন্ট অফ টাইমে তুমি যদি মনে করে দেখো, 1907 সিডিশিয়াস মিটিংস অ্যাক্ট চলছে, মানুষজনকে একত্রিত করতে দিচ্ছে না ব্রিটিশরা, হলেই তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে আন্দামান নিকোবর বা মায়ানমার পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো 80% পিপল মানুষজন অশিক্ষিত ছিল। তাই এই সব অনুষ্ঠানের থ্রু দিয়ে মানুষজন যখন এক হতো, তখন বিভিন্ন ভাষণের থ্রু দিয়ে, প্যামফ্লেটের থ্রু দিয়ে মানুষজনকে অ্যাওয়্যার করা হতো কি তোমাকে শোষণ করা হচ্ছে, তুমি এটা বুঝতে পারছো না, প্লিজ এটা বোঝো। বুঝতে পারলে কি বলছি? নেক্সট, প্যাট্রিক হেনরি বলেছিলেন, মরাল ডিউটি অফ এভরি সিটিজেন ইজ টু রেজ ভয়েস এগেইনস্ট এক্সপ্লয়টেশন ডান বাই দি গভর্নমেন্ট। প্যাট্রিক হেনরি বলছেন যে এটা কি, যে এটা
প্রত্যেকটা নাগরিকের মরাল ডিউটি কিসের জন্য? যে আজকে যদি তোমার সাথে শোষণ হয়, আজকে যদি সরকার কর্তৃক শোষণ হয়, তাহলে তার বিরুদ্ধে আওয়াজ তোমাকে তুলতে হবে। এটা তোমার নৈতিক দায়িত্ব, অবশ্যই তুলতে হবে। এবং উনি বলেছিলেন কি, আমাকে মৃত্যু দাও নয় স্বাধীনতা দাও। সেম জিনিস সুভাষচন্দ্র বোস বলেছেন, গিভ মি ব্লাড অর আই উইল গিভ ইউ ফ্রিডম। এই প্যাট্রিক হেনরি থেকে ইন্সপিরেশন নিয়ে ইনি বলেছিলেন। কজন জানে এই কথাটা? সুভাষচন্দ্র বোস যে কথাটা বলেছিলেন, দ্যাট হ্যাজ বিন ইন্সপায়ার্ড ফ্রম স্টেটমেন্টস অফ প্যাট্রিক হেনরি, বিকজ ইনি যখন আইসিএস এর প্রিপারেশন নিচ্ছিলেন তখন ওনাকে এই জিনিসগুলো পড়তে হয়েছে। এবং এইভাবেই আমেরিকাতে কিন্তু বিশাল বড় একটা অস্বস্তিকর, একটা খুব স্পর্শকাতর পরিবেশ বা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়। নেক্সট, আচ্ছা এবার আসি দ্য ক্যাটালিস্ট, ইমিডিয়েট এফেক্ট, হঠাৎ করে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 7 ইয়ার্স ওয়ার। দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে 7 ইয়ার্স ওয়ার নিয়ে। একটা ছোট্ট জায়গায়, জায়গাটার নাম হচ্ছে সাইলেশিয়া। এই সাইলেশিয়া কিন্তু প্রুশিয়া বলে একটা দেশের আন্ডারে ছিল। আর এই সাইলেশিয়া দেশটা সেন্ট্রাল ইউরোপ, মোস্টলি পোল্যান্ডে অবস্থিত বর্তমানে, কারেন্টলি পোল্যান্ড বলতে পারো। ইট ইজ ভেরি রিচ ইন আয়রন। ক্লিয়ার? ইট ইজ ভেরি রিচ ইন আয়রন। এবার ঘটনা হচ্ছে যে এখানে আমি কি লিখছি দেখো, 7 years war initially started between Austria and Prussia in a regarding a territory called Silesia, দেখো, which was rich in coal and iron। তো লোহার কোল এটা খুব রিচ ছিল। এবার এই সাইলেশিয়া জায়গাটা কিন্তু কার আন্ডারে ছিল? প্রুশিয়ার আন্ডারে ছিল। প্রুশিয়ার আন্ডারে। তো অস্ট্রিয়া আর প্রুশিয়া, যুদ্ধটা এই দুটো দেশের মাঝখানে লাগে। মানে প্রথম লাগে হচ্ছে অস্ট্রিয়া ভার্সেস প্রুশিয়া, এই দুটো দেশের মাঝখানে লাগে। ঠিক আছে? এবার একটা কথা বলি এখানে, যে দেখো এখানে একটা খেলা ঘুরে যায়, কিভাবে চেঞ্জ হয়। দেখো এই ছবিটা দেখো, এইদিকে আমি ইংল্যান্ডের ম্যাপ দিয়েছি, ওদিকে ফ্রান্সের ম্যাপ দিয়েছি। তো এই ইংল্যান্ড মানে ব্রিটেন প্রুশিয়ার সাথে হয়ে যায়। অটোমেটিক্যালি ব্রিটেনের শত্রুকে ফ্রান্স। কারণ দেখো ফ্রান্সেরও ইন্টারেস্ট আছে, সাইলেশিয়া এমন একটা জায়গা না, এমন একটা জায়গা যেটা নিয়ে সবার ইন্টারেস্ট আছে, সবার। উদাহরণস্বরূপ বলছি, সাইলেশিয়াতে কি পাবে? কয়লা আর লোহা দুটোই পাচ্ছে। এবার দেখো ইউরোপে যে জিনিসটা নাই, আজও নেই, যে জন্য ওরা অন্যান্য দেশে ছুটে বেড়ায়, উপনিবেশ করার চেষ্টা করে, সে করে, সেটা হচ্ছে কাঁচা র মেটেরিয়ালস, মিনারেলস। এগুলো নেই ওদের, কম আছে ওদের ইউরোপে। আর্থের যে সৃষ্টি সেই টাইমেই বিভিন্ন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর রেসপন্সিবল, আমি জিওগ্রাফিতে ঢুকতে চাইছি না, বাট নেই ওদের কাছে। এবার ব্যাপার হচ্ছে যে প্রুশিয়ার জায়গাটা, সাইলেশিয়া জায়গাটা কার? সাইলেশিয়া জায়গাটা প্রুশিয়ার। তো প্রুশিয়ার সাথে বাওয়াল চলছে অস্ট্রিয়ার। তো সঙ্গে সঙ্গে প্রুশিয়া দেখেছে, ব্রিটেন দেখছে কি এই সাইলেশিয়া এটা প্রুশিয়ার আন্ডারে আছে, মানে পোল্যান্ড প্রুশিয়ার আন্ডারে আছে। তো সঙ্গে সঙ্গে একটা কাজ করি, আমি একে সাপোর্ট করি, কারণ যদি প্রুশিয়াকে সাপোর্ট করি তাহলে ভবিষ্যতে সাইলেশিয়া থেকে লোহা কয়লা দুটো আমি পাবো। আর ফ্রান্স দেখছে যদি প্রুশিয়া শক্তিশালী হয়ে যায়, তাহলে তো আমি যেভাবে আজকের ডেটে সেট করে যখন যা ইচ্ছা কয়লা তুলে নিয়ে এসছি, তা তো পাবো না। এবং ব্রিটেন যখন ওকে সাপোর্ট করা স্টার্ট করে, ওর মাথায় হাত পড়ে যায়। সঙ্গে সঙ্গে ও কি করে, ও সঙ্গে সঙ্গে অস্ট্রিয়াকে সাপোর্ট দেওয়া স্টার্ট করে ফ্রান্স। তাহলে ইংল্যান্ড প্রুশিয়া এই দুটো একটা টিম, অস্ট্রিয়া আর ফ্রান্স এই দুটো একটা টিম। এবার এই দুটো নিয়ে লাগে হচ্ছে বাওয়াল, বিশাল বড় বাওয়াল। কিন্তু দেখো ইংল্যান্ড জিতে গেছিল যুদ্ধে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ইংল্যান্ডে বিশাল বড় ক্ষতি হয়ে গেছিল, বিশাল বড় ক্ষতি হয়ে গেছিল। দেখো তোমার একটা কথা বলি, ফ্রান্সকে হারালো কিভাবে? টেকনোলজি দেখো। अगर दुनिया पे ना आपको किसी को हराना है, एक फॉर्मूला दे रहे हैं सर, गलत लोग मतलब सही लोगों पे अप्लाई मत करना, चीज गलत है मगर सिखाना पड़ता है। बिकॉज एडमिनिस्ट्रेशन अगर आपको समझना है, सीखना है, डिप्लोमेसी समझना है, सीखना है, तो ये फॉर्मूलाज आपको याद रखने पड़ेंगे। पहली बात, द इजिएस्ट वे टू डिस्ट्रॉय अ कम्युनिटी और अ पर्सन और अ नेशन इज टू डिस्ट्रैक्ट इट। যদি কাউকে তোমাকে হারাতে হয়, তাকে বিভ্রান্তিতে ফেলো। কাউকে মানে এনিবডি হু ইজ ইয়োর টার্গেট,
उसको हराना है, उसको বিভ্রান্তিতে ফেলো। ব্রিটেন দেখছে ফ্রান্সকে যদি আমাকে হারাতে হয় তাহলে তাকে আমাকে বিভ্রান্তি তৈরি করতে হবে ফ্রান্সে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খবর দিচ্ছে, বলছে ফ্রান্সের সাথে যুদ্ধ লাগাও ভারতে। এবং তুমি দেখবে যে প্রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ফ্রান্স, তখন ইন্ডিয়াতে ছিল ডুপ্লেক্স ফ্রেঞ্চ গভর্নর আর লর্ড ক্লাইভ এদিকে, তো প্রায় এখানে 2-3টে যুদ্ধ হয়। অ্যাংলো কার্নাটিক ওয়ার বলি আমরা, ব্যাটল অফ সেন্টথোম, ব্যাটল অফ আম্বার অ্যান্ড ব্যাটল অফ ওয়ান্ডিওয়াশ। এই প্ল্যানটা ব্রিটেনে বসে হচ্ছে কি ফ্রান্সকে যদি ডিস্ট্র্যাক্ট করতে হয় তাহলে ফ্রান্সের সাথে যুদ্ধযাত্রা শুরু করে দাও ইন্ডিয়াতে, ফ্রান্স ওই নিয়ে মাথা ঘামাবে, তখন এদিকে দুদিকে ফোকাস করতে পারবে না, তখন একে মারো এখানে অ্যাটাক। এবং সেম ওয়েতে কিন্তু হিউজ পরিমাণ 1756 থেকে 63, খেয়াল করে দেখো টাইম লাইনটা, সেম টাইম লাইনে কিন্তু 7 ইয়ার্স ওয়ার চলছে। এই টাইমে ইংলিশ আর ফ্রান্সের ভেতরে প্রচুর পরিমাণ যুদ্ধ হয়, যেটাকে আমরা মার্কেন্টাইল ওয়ার্স বলি। এবং এই টাইমে ইংলিশ চেয়েছিল যাতে ফ্রেঞ্চরা পুরোপুরিভাবে ডিস্ট্রাক্টেড হলেও তাই ফ্রেঞ্চ কিন্তু সামলাতে পারলো না, 2 দিক 3 দিক মেনটেন করতে পারলো না। ইন্ডিয়াতেও যুদ্ধ চলছে, ইউরোপেও যুদ্ধ চলছে, ফ্রেঞ্চ এদিকে ডিস্ট্রাক্টেড। তারপরে ডুপ্লেক্সকে হঠাৎ করে ট্রান্সফার করে দেওয়া হলো, যাতে আরো ক্লাইভ প্রচুর পরিমাণ ঘুষ খালো, ফ্রেঞ্চ সরকার করাপ্ট ছিল। ডুপ্লেক্সকে যে ট্রান্সফার করে দিল, মেইন ব্রেইন যে তাকে তো সরিয়ে নিল, ইন্ডিয়াতে ফ্রান্সদের তাত করে কিন্তু তল্পি তল্পা গোটানো শুরু হয়ে গেল এবং ওয়ান্ডিবাসে একদম ওয়াশ হয়ে গেল ফ্রেঞ্চ। এবং এই জিনিসটাই ফ্রেঞ্চ কনফিডেন্সকে ব্রিটেনের এগেনস্টে পুরোপুরি ভেঙে দিয়েছিল, যার এফেক্ট আমরা 7 ইয়ার্স পরে দেখতে পাই। এবং 7 ইয়ার্স পরে আমরা এটা দেখতে পাই কি যদি ইন্ডিয়া না, ফ্রান্স ইন্ডিয়া হারিয়েছিল, ফ্রান্স কানাডা হারিয়েছিল, এবং ফ্রান্সে নিজস্ব দেশে রেভলিউশন হয়ে গেছিল, সিভিয়ার পরিমাণ বিপ্লব হয়ে গেছিল, এবং ফ্রান্স কিন্তু ফাইনালি ধ্বংসের মানে ভালোই হয়েছে ফ্রান্সের, মানে সেই যে রাজনৈতিক যে সেট আপটা ছিল ফ্রান্সের রাজতন্ত্র, সেটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে একটা নতুন সেট আপ পরে ফ্রান্সে তৈরি হতে ফ্রান্সে বিপ্লব হয়ে যায়। ব্রিটেনও চরমভাবে ধাক্কা খেয়েছিল, সিভিয়ার ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল। এবং এই ঘটনার পরপরই তুমি দেখবে আমেরিকাতেও বিপ্লব আসে, ব্রিটেনও আস্তে আস্তে আমেরিকা হাতছাড়া হয়ে যায় এবং অনেক কিছু সমস্যা হয়। তো আসবো সেগুলো আমরা ডিটেলসে পড়বো আজকের ক্লাসে। চলো তাহলে কি কি দেখলাম? 7 ইয়ার্স পরের ক্রাইসিস, ফ্রেঞ্চ রেভলিউশন, লস্ট কন্ট্রোল অন ইন্ডিয়া অ্যান্ড লস্ট কন্ট্রোল অন কানাডা। আমেরিকান কলোনিজ 1 নম্বর, ব্রিটেন প্রুশিয়াল বলতে ভুলে গেছিলাম, প্রুশিয়াকেও হারায়, প্রুশিয়াও ধরে রাখতে পারেনি এবং আমেরিকাকেও হারায়। তো দেখো ভাই ড্যামেজ দুদিকেই হয়েছে, বোথ সাইড গট এফেক্টেড। আচ্ছা, এবং দেখো এই সেম জিনিসটা আজকের ডেটে যদি তুমি বলো, এই সেম জিনিসটা কিন্তু আমাদের দেশেও হয়েছিল। 1900 হিস্ট্রিকে বলা হয় আ ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। যে জিনিসটা আগে হয়েছে সেম জিনিসটা পরে হবে, তো একই ঘটনা ঘটছে, শুধু লোক আলাদা, জায়গা আলাদা, ক্যারেক্টার আলাদা। দেখো 1971 সালে বাংলাদেশ ওয়ার হয়, দুটো দেশই ড্যামেজ খেয়েছিল, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছিল, পাকিস্তান ইস্ট বাংলাদেশ পুরোপুরিভাবে হারালো, পাকিস্তান নিজেও সিভিয়ার ইকোনমিক ক্রাইসিসে চলে গেল, এবং ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো দেশই ওই টাইমে প্রচন্ড পরিমাণ পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলছিল, বিভিন্ন পরিমাণ। বারবার করে দেখবে ওদের দেশে পিএম, কখনো পিএম কে সরিয়ে প্রেসিডেন্ট এই আর্মি জেনারেল দখল করে নিচ্ছে, আমাদের দেশেও বারবার পিএম চলছিল, সরকার পড়ছিল, দুটো দেশই কিন্তু সিভিয়ার ক্রাইসিসে চলছিল। এবং ওই টাইমে ওয়ার্ল্ডেও একটা অয়েল ক্রাইসিস চলছিল। তো মেন ব্যাপার হচ্ছে যে এখানে একটা জিনিস বুঝতে হবে যে একই ঘটনা, সেম ঘটনা বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাইম লাইনে ঘটছে। যাই হোক, চলো নেক্সট আসি ফেজেস অফ আমেরিকান রেভলিউশন। একবার দেখে নি ফেজেস কতটা আছে। ওকে চলো, এবার ফেজেস আমরা যখন পড়বো আমেরিকান রেভলিউশনের ফেজেস, এখন আমরা 3টে ভাগে ভাগ করেছি, 3টে ফেজ। যে কোনো সম্পর্কের 3টে ভাগ হয়। একটা সম্পর্ক চিট ধরে বা ধ্বংস হয় 3টে স্টেজে। প্রথমে দেখবে চিট ধরবে, সেটাকে আমরা বলবো রিফট, তারপর ঝামেলা হবে স্ট্রাগল, এবং তারপর ডিভোর্স হবে ব্লাস্ট। প্রথমে বউ সন্দেহ করবে, নিশ্চয়ই কারোর একটাতে করে রিফট, তারপর অশান্তি হবে, ঝামেলা হবে, তোমাকে দেখলাম ওইটার সাথে, ওই মেয়েটার সাথে, তুমি বললে না আমার অফিসের স্টাফ, আমি বাড়ি থেকে ফিরছিলাম, রাস্তায় দাঁড়িয়ে ছিল, আমি নিয়ে এসেছি। আর মাঝখানে কিছু পিসিমা মাসিমা আছে, ওই দেখবে তুমি 12টা-1টার সময় বাড়িতে আসো, দেখলাম তোমার স্বামীকে কাকে একটা, সে জানে কিন্তু হয়তো এরকম করে যে হয়তো সন্ধ্যাবেলা ভালো করে একটা কোনো বিকেলবেলা কোনো একটা মেয়েকে দেখেছে, ওর বরের বাইকের পিছনে বসে আছে, মেয়েটা কিন্তু বউ নয়, মানে ওর ওয়াইফ নয়,
এসে ইয়েকে জিজ্ঞেস করবে পরের দিন দুপুরবেলা, কালকে সন্ধ্যাবেলা বাজার করতে বেরিয়েছিলে? বউ বলবেন না তো। মা কালকে যদি দেখলাম তোমার বরকে এক কাকে একটা নিয়ে ঘুরছে, হয়তো অফিস থেকে তুমি ফিরছিলে, তোমার কোনো স্টাফ দাঁড়িয়ে আছে, তোমার কাছাকাছি থাকে বা তোমার রাস্তাতে হয়তো বাড়ি ফেরার পথে পড়ে, তুমি ভদ্রতা খাতিরে বললে চলুন ম্যাডাম আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। এবার তুমি কোনো কারণে কথাটা বাড়িতে এসে বলতে ভুলে গেছো, বিকজ ইটস নাথিং লাইক দ্যাট কি মানে সবকিছু তো ওইভাবে বলা যায় না, বা বলার মানে বলার মতো প্রয়োজন থাকে না। তুমি বাড়িতে হয়তো উঠলে টোটোয় করে যাচ্ছ কোথাও, কারোর সাথে দেখা হলো, তুমি তোমার বউকে বলবে কি আমি দেখা হলো আমার, নাই মনে থাকতে পারে, এমন কিছু ইম্পর্টেন্ট ইভেন্টই না বলার মতো, কিন্তু ব্যাস রিফট স্ট্রাগল, তারপর এই জিনিসটাই সন্দেহ হতে হতে বাড়াবাড়ি হতে হতে একদম ব্লাস্ট হবে। ঠিক আছে, বলে দিচ্ছি। তো ফেজ 1 রিফট, গ্রিনভিল পলিসি, অ্যান্ড 2 দ্য সন্স অ্যান্ড ডটার্স অফ লিবার্টি। আমি বোঝাবো কি? সেকেন্ড, বাকিংহাম ডিক্লারেশন অ্যান্ড টাউনশেড প্ল্যান টু বস্টন ম্যাসাকার, অ্যান্ড থার্ড হচ্ছে লর্ড নর্থ ইস্ট পলিসির বস্টন টি পার্টি। তো চলো একবার দেখি আমরা কি হয়েছিল। ওকে, নেক্সট দেখো গ্রিনভিলস ফিনান্সিয়াল রিকভারি। আগে আগে গ্রিনভিল পলিসি, গ্রিনভিল কে আগে শোনো। গ্রিনভিল হচ্ছে ব্রিটিশ পিএম, ঠিক আছে, এবং এ না একটা 3 পয়েন্ট প্রোগ্রাম তৈরি করে। এ যেটা এ বিশ্বাস করে, এ বলছিল কি দেখো ভাই, সহজ কথা হচ্ছে যে আজকে 7 ইয়ার্স ওয়ার হয়েছে এবং এর জন্য আমেরিকাই দায়ী, আমেরিকাকে দায়ী করছে, তবে আমেরিকার রোলই নেই, আমেরিকাই দায়ী, আমরা আমেরিকার জন্যই এত বড় যুদ্ধ করছিলাম। হ্যাঁ, আমেরিকাই দায়ী, আমেরিকার জন্যই এত কিছু যুদ্ধ করছিলাম, কারণ আমেরিকাকে মেনটেন করতে আমাদের অনেক খরচা হয়, সেই কারণের জন্যই আমরা নতুন নতুন জায়গা দখল করার চেষ্টা করছিলাম, তো আমেরিকাই দায়ী, আমরা হেরে গেছি এই যুদ্ধে, তাই এই যুদ্ধে হেরে যাওয়া সমস্ত লস আমেরিকাকে বহন করতে হবে। তো আমেরিকার উপর নতুন নতুন কর চাপায় গ্রিনভিল, নিউ ট্যাক্সেস চাপায়, বুঝতে পেরেছো? এবং এই ঘটনাটা মানে এই স্ট্যাম্প ডিউটি সুগার ডিউটি এখান থেকে আসে। এই ঘটনাটা আমেরিকানরা বলে ব্যাপারটা এরকম যে মানে এরকমই ঘটনাটা যে তোমার ধরে নাও তোমার কোনো বন্ধু বা তোমার কোনো বন্ধু কোথাও একটা জুয়া খেললো, দিয়ে টাকা হেরে গেল, তোমাকে এসে বললো ভাই তুই 5 লাখ টাকা দে আমাকে, বলো কেন? বলছে আমি তোর জন্যই খেলছিলাম, টাকাটা যদি জিততাম তাহলে তোকে আমি তোর একটা এডুকেশনাল লোন আছে তো সেটা শোধ করার জন্যই আমি গেছিলাম, আমি টাকাটা শোধ করতাম, সেই কারণের জন্যই জুয়া খেলতে গেছি। বলে তুই আমাকে জিজ্ঞেস করে গেছিলিস খেলতে? তুই তো নিজে গেছিস, নিজে হেরেছিস, এই জন্য আমাকে পয়সা চাইছিস। বলছে না না তোকে দিতেই হবে। এবার যখন এরকম হবে বাবা লাগবে, বাওয়াল তো 100% হবে, কারণ এটা তো কোনো মানেই হয় না, ননসেন্সিক্যাল একটা ঘটনা। তো স্বাভাবিকভাবেই এই নিয়ে আমেরিকার উপর ট্যাক্স চাপায়, আমেরিকান লোকজন খেপে যায়। এই এক তো ট্যাক্স চাপাচ্ছে, স্ট্যাম্প ডিউটি অ্যান্ড সুগার ডিউটি, দুটো ট্যাক্স চাপানো। তারপর কি আর একটা গ্রাউন্ড বলছে যে নেভিগেশন ল আমেরিকানরা ভায়োলেট করেছে। আমরা 7 ইয়ার্স পরে আমেরিকার দিকে ফোকাস করতে পারিনি, আমেরিকান জাহাজ ব্রিটেনে আসেনি, প্রপার ওয়েতে ইন্সপেকশন করেনি, এবং ওরা রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করেছে, তার জন্য ওদের কিন্তু ফাইন দিতে হবে। প্লাস বলেই দিল আর একটা জিনিস, যে আমেরিকান কোনো কলোনি নিজের এলাকা কোনোভাবে ইনক্রিজ করতে পারবে না। তুমি তোমার বাড়ি কতটা বাড়াবে সেটা তো ভাই তোমার অধিকার, তোমার জায়গা থাকলে তুমি বাড়াও, জায়গা না থাকলে তুমি বাড়াবে না। এবার যদি কাউন্সিলর এসে বলে কি না না আপনার জায়গা থাকলেও আপনি যদি বাড়ি নতুন ঘর বানাতে চান, এই করতে চান, আপনাকে পয়সা দিতে হবে, এই কারণের জন্যই তো আগের সরকার পড়ে গেল। আমার বাড়ি আমি দোতলা করছি, ভাই তুই কে, তোকে কেন পয়সা দিতে যাবো আমি? তুই কে, তুই কে? একদম ফ্যাক্ট। আজকের ডেটে যদি কোথাও কখন এরকম হয় না, मेरे साथ कभी होता नहीं है बिकॉज लोगों को पता है मेरे बारे में कि अगर मेरे साथ कभी हुआ उनके साथ क्या होगा। সো আমার সাথে আজ পর্যন্ত আমাকে ফেস করতে হয় না বা হয়নি, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমি তো এরকম প্রচুর ফিডব্যাকস পাই। तो एक बार एक स्टूडेंट मेरे को बताया सर আমার খুব ঝামেলা চলছে, ক্লাসে খুব ইরেগুলার হয়ে গেছে, খুব রেগুলার স্টুডেंट। मैंने पूछा क्या हो रहा है? बोला सर एनोन व्यापार पैसे मांग रहे थे। तो मैं उनको बुलाओ। बोला भाई साहब तुम कौन हो? मेरे परिवार के कोई हो, कोई भी हो, मैं नहीं दूंगा, जो उखाड़ना है उखाड़ ले, मेरे को जो काम है करूंगा, जो उखाड़ना है उखाड़ ले, उसके बाद देखते हैं। तो छोड़ना मत। ये लोग जो है ना,
ये डराते हैं बिकॉज इनका खुद फटता है, ये डराते हैं बिकॉज ये खुद डरते हैं। अगर आपको कोई डराए, झापड़ मारो कान के नीचे, एकदम फटाफट सीन क्लियर हो जाएगा। डरना मत, अरे डरना मत। তোকে বুকচিতি কথা বলছে তো তুই চল যা বুকচিতি, এই কি হলো রে, একদম सीधा, कोई डर नहीं। देखो जीने के दो तरीके होते हैं सर, आइदर মুখ বন্ধ করে সব সহ্য করো, নালে এমন এত বড় মুখ করো कि सामने লোকের মুখ বন্ধ হয়ে যায়। मैंने दूसरा तरीका चूज किया है। मेरे को ওই মাথা নিচু করে বাঁচা আমার দ্বারা হবে না। मैं गांधी तो हूं नहीं, तो नहीं हो पाएगा सर। এবার দেখো এইসব আইন রেগুলেশন মানুষজন যখন বাচ্চা থাকে না, ও নিজেও জানে ও বাচ্চা, ওর কাছে কিছু করার নাই, ও মেনে নেয়। কিন্তু যখন এটা তুমি কোনো ইয়ং বা ম্যাচিওর লোকের উপর চাপাতে চাইবে, তখন কিন্তু সমস্যা হবে। 1607 সালে যখন কলোনি এস্টাবলিশ হচ্ছে, আমেরিকা বাচ্চা ছিল, যা বলতো হু হু করে মেনে নিয়েছিল। এখন আমেরিকা বড় হয়ে গেছে, ইটস 1763। এখন কিন্তু আর ওই সব চলবে না कि আমি করব তুমি করতে পারবা না, ইয়ে নেই চলেগা। নাও যখন এইরকম হলো, এটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দুটো অর্গানাইজেশন করলে, একটা সানস অফ লিবার্টি আর একটা ডটার্স অফ লিবার্টি, এই গ্রিন বিল পলিসির এগেনস্টে। এবং আমেরিকানরা স্লোগান চাপায় নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। এবং তারা স্ট্যাম্প ডিউটি, বিভিন্ন যারা স্ট্যাম্প বিক্রি করতো বিভিন্ন ইয়েতে, মানে ট্যাক্সের স্ট্যাম্প, সেগুলো পোড়ানো স্টার্ট করে, একদম পুড়িয়ে দিত, বার্ন্ট। তো এখান থেকে ব্রিটেনের সাথে আমেরিকা কিন্তু সম্পর্কে একটা চিট ধরে। তো প্রথমে নেভিগেশন লর জন্য টেনশন, এবার কিন্তু প্রপার ওয়েতে চিট ধরলো। এবার দেখো নেক্সট স্ট্রাগল কি করে আসে, এই লাইনটা দেখো, রকিংহ্যাম ডিক্লারেশন এন্ড টাউনশেড প্ল্যান টু বস্টন ম্যাসাকার। এটা কি জিনিস বলে দিচ্ছি। এই টার্মগুলো শুনে একটু অন্যরকম লাগছে, বিকজ প্রথমবার তুমি পড়ছো এরকম টার্মস গুলো, তো ঠিক হয়ে যাবে, এটা একবার দুবার দেখলেই তোমার ইজিলি মাথায় থাকবে। এক তো ফিনান্সিয়াল ক্রাইসিস, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মার্কেন্টাইল ওয়ার্স, আনরেস্ট ইন কলোনিজ, হ্যাম্পারিং ওয়ার্ল্ড ট্রেড আর নিউ কম্পিটিটরস ইন জার্মানি। অর্থাৎ কি, এক তো পরিষ্কার কথা, 7 ইয়ার্স ওয়ারের জন্য আমেরিকা নিজেও ফিনান্সিয়াল ক্রাইসিসে ছিল। শিল্প বিপ্লব চলছে একদিকে, যুদ্ধ চলছে আর একদিকে, আনরেস্ট ইন কলোনিজ, যে ব্রিটেনের যতগুলো কলোনি ছিল, ইন্ডিয়াতে তখন বাওয়াল চলছে, ঠিক আছে। 7 ইয়ার্স ওয়ারের জন্য ট্রেডে বা বিজনেসে ফোকাস করতে পারেনি। প্লাস এই টাইমে নতুন নতুন কম্পিটিটর জার্মানি তৈরি হয়েছে, যে ব্রিটিশ প্রোডাক্টকে কিন্তু কম্পিট করছে। জার্মানির মালপত্র প্রচুর লোকে কেনা স্টার্ট করেছে। ব্রিটেনের যে এক না এক তন্ত্র, একদম মনোপলি বা আধিপত্য মার্কেটে, সেটা কিন্তু আর থাকছে না। তো এরকম ভাবে ব্রিটেন চারিধার দিয়ে চ্যালেঞ্জ ফেস করছিল, এবং যখন এরকম সিচুয়েশন আসে তখন গ্রিনভিলের সরকার পড়ে যায়, এবং নতুন প্রাইম মিনিস্টার রকিংহ্যাম উনি পাওয়ারে আসেন, এবং উনি অ্যানাউন্স করেন কি স্ট্যাম্প ডিউটি নিয়ে যেহেতু আন্দোলনটা হয়েছে, আমেরিকানসরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে, চলো আমরা স্ট্যাম্প ডিউটি মুছে দিলাম, স্ট্যাম্প ডিউটি দিতে হবে না। কিন্তু ওই বলি না, কুকুরের লেজ ব্যাকা হয় না, এরই ফিনান্স মিনিস্টার, যার নাম ছিল টাউনশেড, একটা অদ্ভুত কথাবার্তা বলা স্টার্ট করে। এ বলে ঠিক আছে, আমরা স্ট্যাম্প ডিউটি নেব না, কিন্তু সিন্স আমেরিকার দেশটাই আমাদের জন্য তৈরি হয়েছে, আমরাই যেহেতু এস্টাবলিশ করেছি, তাই ওর উপর ট্যাক্স, নতুন কোনো কর বসানোর অধিকার কিন্তু আমাদের আছে। এবং এই জিনিসটা, এইটাকে বলে টাউনশেড প্ল্যান। এবং অদ্ভুত কি কাজ করে বলতো, ব্রিটেন ইনক্রিজ, এটা বিশাল বড় ব্লান্ডার করেছিল, ব্রিটেন ইনক্রিজড ইম্পোর্ট ডিউটিজ অন সার্টেন আর্টিকেলস ইম্পোর্টেড বাই আমেরিকা। এবার আমেরিকা মেন কি কি ইম্পোর্ট করতো, একটা চা ইম্পোর্ট করতো, কাগজ ইম্পোর্ট করতো, কাঁচ ইম্পোর্ট করতো, তিনটি ইম্পোর্ট করতো আমেরিকাতে। এটার উপর ট্যাক্স বাড়িয়ে দিল। যখনই তুমি এগুলো ইম্পোর্ট করছো, এই চা সাপ্লাই করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চা সাপ্লাই করতো কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দুটো কোম্পানি আমেরিকাতে চা দিত। কাঁচ, কাগজ আসতো চায়না থেকে, এটা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি সাপ্লাই করতো। তো এগুলোর উপর ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিল। ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দেওয়া মানে কি, আমেরিকাতে ঢুকছে বেশি দাম দিয়ে, আমেরিকান লোককে বেশি দাম দিতে হচ্ছে, আমেরিকার পকেট খালি হচ্ছে, এবং সেই টাকাটা পুরো চলে যাচ্ছে ব্রিটেনের পকেটে। এই জিনিসটাকে প্রোটেস্ট করে স্যামুয়েল অ্যাডামস বলে একজন, এবং একটা বিশাল বড় মাস প্রোটেস্ট শুরু করে বস্টন। আমেরিকাতে বস্টন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাউন। বস্টন নর্থ আমেরিকাতে আছে, অন দ্য ইস্টার্ন কোস্ট।
বস্টনে কিন্তু একটা বিশাল বড় প্রোটেস্ট স্টার্ট হয় এবং ওখানে পরিষ্কার বলে কি আমরা কোনো রকম ইম্পোর্ট ডিউটির উপর ট্যাক্স আমরা কিন্তু দেব না, কারণ এটা পিওর এক্সপ্লয়টেশন হচ্ছে। ব্রিটেন নিজে কোথাও যুদ্ধ করছে, ইচ্ছা হচ্ছে আমাদের উপর ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, আমরা এরকম ভাবে ট্যাক্স দিতে পারবো না। এবং বস্টনে প্রচুর লোক একসাথে জড়ো হয় এবং 1770 সালে ब्रिटेन ने वो गलती किया जो चाइना ने किया था 3 स्क्वायर में, जो जलियांवाला बाग में किया। वो सेम गलती किया कि ऐसे लिया बंदूक ले आर्मी भेजा और जितने लोग वहां पे प्रोटेस्ट करते सब पे गोली चलाया, ম্যাসিভ লেভেল প্রচুর লোককে মেরে ফেলা হয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 একই গন্ডগোল তিনমেন স্কোয়ারে, চায়নাও ডেমোক্রেসির জন্য লোকজন বলেছিল তো আর্মি দিয়ে উড়িয়ে দিয়েছে। এই ঘটনাটা बॉस्टन मैसाकर, जब आप रोड पे आते हो ना बंदूक लेके लोगों को मारना स्टार्ट करते हो तब इंसान के पास एक ही ऑप्शन रहता है, बिकॉज তুমি যদি কাউকে মেরে দাও না তুমি তার অস্তিত্বের উপর প্রশ্ন তুলেছো, আর যখন তুমি কারো অস্তিত্ব বিলীন করার চেষ্টা করবে সে বাঁচার জন্য রিপ্লাই করবেই, আর সেই রিপ্লাই কিন্তু খুব মারাত্মক হবে। দেখো কি হলো নেক্সট। আরেকটা জিনিস বলি, লর্ড নর্থস টি পলিসি টু বস্টন টি পার্টি। বস্টন ম্যাসাকার ওয়াজ আ ব্লান্ডার কমিটেড বাই ব্রিটেন। এবার আমেরিকাতে সিচুয়েশন এতটাই টেন্স হয়ে গেছিল, ঠিক আছে, তখন লর্ড নর্থ নতুন পিএম ব্রিটিশের, রকফিল চলে গেছে, নতুন পিএম, সে তখন দেখলো কি পরিস্থিতি খুব খারাপ, আমেরিকা তো দাউ দাউ করে জ্বলছে, আমেরিকাতে একটা বিদ্রোহ হবে, খুব পরিস্থিতি খারাপ, তাহলে সিচুয়েশনটাকে সামলাতে হবে, ইমিডিয়েট সামলাতে হবে। তখনও মানে এরা অদ্ভুত এক তীরে দুই পাখি শিকার করা বলে না, সেরকম একটা ব্যবস্থা করে। দেখো এখানে একটা ছবি দিয়েছি, জাহাজ থেকে চায়ের বড় বড় ক্রেট পড়ছে, ঠিক আছে, আমি দেখাবো এটা কি। দেখো এক ঢিলে দুই পাখি শিকার হচ্ছে। দেখো 1770 খুব ক্রুশিয়াল ইয়ার ছিল। কেন? আমেরিকান কলোনিতে বিশাল পরিমাণ অস্থিরতা চলছে, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সেই পয়েন্ট অফ টাইমে বড় আর্থিক সংকটে আছে। তো আমেরিকা কি করলো, এখানে একটা ব্রিটেন একটা সিস্টেম করলো কি, দেখো আমেরিকাতে চা দুটো কোম্পানি সাপ্লাই করতো, একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা দুজনেই চার ব্যবসা করতো আমেরিকাতে। ব্রিটেন বলল কি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো ট্যাক্স লাগবে না, না ইম্পোর্ট ডিউটি লাগবে, না টোল ট্যাক্স লাগবে, এবং আমেরিকাতে ওরা চা বিক্রি করতে পারে। অর্থাৎ ধরে নাও চায়ের দাম ছিল 100 টাকা, ইম্পোর্ট ডিউটি হচ্ছে 10 টাকা, ঠিক আছে, আর টোল ট্যাক্স হচ্ছে ধরে নাও 20 টাকা, ইম্পোর্ট ডিউটি 20 টাকা, টোল ট্যাক্স হচ্ছে 10 টাকা, তাহলে টোটাল আমার 30 টাকা ট্যাক্স পড়ছে। তাহলে আমেরিকাতে যখন চাটা বিক্রি হচ্ছে তাহলে ছিল 130 টাকায় চা বিক্রি হচ্ছে, ঠিক। আচ্ছা, এবার যেটা রুল করলো সেটা হচ্ছে যারা ফ্রান্সের যারা কোম্পানি যারা চা বিক্রি করবে তাদের এই পুরো ট্যাক্সটাই দিতে হবে, কিন্তু যদি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা বিক্রি করে শুধু 100 টাকা দিলেই হবে, তার কোনো ইম্পোর্ট ডিউটিও লাগবে না, তার কোনো টোল ট্যাক্সও লাগবে না। এটা ভেবেছিল কি তাতে আমার চাটা বেরিয়ে যাবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আর্থিক সংকটে আছে ওর তো প্রচুর চা একসাথে বিক্রি হয়ে যাবে, কম দাম দেখে লোকে উড়িয়ে কিনে নেবে, কম দাম লেকেন এরকম একটা মানসিকতা, ঠিক। চা বেরিয়ে যাবে, তাহলে আমার ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বেরিয়ে যাবে, আমেরিকাতেও আন্দোলন কমে যাবে, মানে আন্দোলনটা আর হবে না। এবার ব্যাপার হচ্ছে কিন্তু এই যে এটা আমি ছবিতে দিয়েছি যে ইম্পোর্ট ডিউটি ফ্রেঞ্চকে দিতে হতো আর ইংলিশকে দিতে হতো না। খেলাটা জমবে কোথায়, এবং খেলাটা জমবে হচ্ছে এখানে। তো এই যে ঘটনাটা ঘটলো না, আমেরিকানরা কিন্তু শিক্ষিত, আমেরিকানরা শিক্ষিত। তুমি স্যামুয়েল অ্যাডামস বুঝতে পেরে গেছিল কি এটাই পলিটিক্স। স্যামুয়েল অ্যাডামস তখন আমেরিকানদের বললো কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো চাই যেন ব্রিটেনে না ঢুকতে পারে, কারণ এই সস্তা দেখেই আজকে আমাদের দেশেরই বেহাল অবস্থা হয়েছে। দরকার নেই, চা খাবো না তাও ভালো, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাল কিনবো না। জাহাজ ভর্তি ভর্তি চা ঢুকেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে, তখন লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি। স্যামুয়েল অ্যাডামসরা সবাই মিলে গিয়ে আমেরিকার বন্দরে গিয়ে গোটা জাহাজ থেকে কন্টেনার তুলে সমস্ত চা সমুদ্রে ফেলে দিয়েছে লে। এবং এইটাকেই মজা করে বলছে হিস্টোরিয়ানরা বস্টন টি পার্টি। বস্টনে
এবং এই বস্টন টি পার্টিতে মানে এটা একদম টার্নিং পয়েন্ট হচ্ছে আমেরিকান হিস্ট্রিতে। এবং তখন তৈরি হয় ফার্স্ট ফিলাডেলফিয়া কনভেনশন 1774, খুব ইম্পর্টেন্ট। 12টা কলোনি জর্জিয়া বাদ দিয়ে এরা সবাই একসাথে হয় এবং অলিভ ব্রাঞ্চ পিটিশন টু ইংল্যান্ডকে, অলিভ ব্রাঞ্চ পিটিশন হচ্ছে অ্যাকচুয়ালি অলিভ এক ধরনের আর কি গাছ, অলিভ পাতা, আমরা অলিভ অয়েল তৈরি এখান থেকে দেখবে গায়ে ফায়ে মাখে। এটা অ্যাকচুয়ালি রোমান কালচার, কি আমরা যখন কাউকে অলিভ পাতা পাঠাচ্ছি আমরা মানে সিম্বল অফ পিস, আমরা শান্তি চাইছি সেই জন্য পাঠাচ্ছি। তো এই 12টা কলোনি একসাথে হয়ে তো এরা অলিভ পিটিশন পাঠায়, অলিভ পাঠায় এবং ব্রিটেনকে ওরা ফাইনাল রিকোয়েস্ট করে। ফাইনাল, দেখুন এইসব ঝুট ঝামেলা ভালো লাগছে না, আপনাদের অসুবিধা আমাদের অসুবিধা, আপনি সমস্ত রেস্ট্রিকশন আমেরিকার তুলে নিন আর ব্রিটিশ পার্লামেন্টে আমেরিকান কলোনিদের জায়গা দিন। মানে আমাদের জায়গা দিন, আমাদের তো আমাদের কথা শোনারই কোনো জায়গা হয় না। আপনারা ওখান থেকে নিয়ম ঠিক করেন, সেই নিয়ম এখানে চালনা হয়ে যায়। তো আমাদের দেশ থেকে এতগুলো লোকের ভবিষ্যৎ, আমাদের কাছে টাকা নিচ্ছেন, পয়সা নিচ্ছেন, সবকিছু আমাদের কাছ থেকে নিচ্ছেন, কিন্তু আমাদের কথা বলার কোনো অধিকার নেই। এই দুটো ডিমান্ড ওরা করে। ব্রিটেন পরিষ্কার এই এই মানে এই দুটো ডিমান্ডকে রিভোল্ট হিসেবে কনসিডার করে এবং আর্মি পাঠিয়ে দেয় এটা রেখেছে। তখন থমাস জেফারসন 4th of July 1776 ড্রাফটেড দ্য ফেমাস ডিক্লারেশন অফ আমেরিকান ইন্ডিপেন্ডেন্স। আমেরিকার কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে 4th of July, একটা সিনেমা আছে টম ক্রুজের খুব নাম করা, বর্ন অন 4th of July। 4th of July ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স লেখে এবং ওখানে লেখে কি এভরি সিটিজেন হ্যাজ আ রাইট টু অপোজ দ্য রং ডুইংস অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড এভরি সিটিজেন ইজ ইকুয়াল ইন দ্য আইজ অফ দ্য স্টেট। সরকারের ভুল কাজের বিরোধিতা করার অধিকার প্রত্যেকটা নাগরিকের রয়েছে এবং রাষ্ট্রের চোখে প্রতিটি নাগরিক সমান। এবং এইখান থেকে শুরু হয় আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তো প্রথমে আমেরিকানদের কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়, কিন্তু ফ্রেঞ্চ, আমি আবারও বলছি, ফ্রান্সের শত্রু হচ্ছে কে? ব্রিটেন। তাই আমেরিকা যেহেতু ফ্রান্সের শত্রু হয়েছে, ফ্রান্স এই কমান্ডার লাফায়েতের আন্ডারে প্রচুর পরিমাণ আর্মি দিয়ে, জিনিসপত্র দিয়ে, অস্ত্র দিয়ে আমেরিকাকে সাহায্য করা স্টার্ট করে। তো ব্রিটেন পাঠিয়েছিল আমাদের এই লর্ড কর্নওয়ালিস, যে আমাদের তোমার পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল করে। এই 1783-তে ব্রিটিশ কমান্ডার হিসেবে পাঠিয়েছিল চিফ কর্নওয়ালিসকে। অ্যান্ড আমেরিকার যে আর্মি ছিল সেটা জর্জ ওয়াশিংটনের আন্ডারে ছিল। যুদ্ধ হয়, ব্রিটেন হেরে যায়, কারণ ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। একটা সিনেমাও আছে মেল গিবসনের, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম অন আমেরিকান ইন্ডিপেন্ডেন্স বাই দ্য ট্রিটি অফ প্যারিস। 1783-তে ব্রিটেন বাধ্য হয় অ্যাকসেপ্ট করতে যে আমরা হেরে গেছি, এবং বাধ্য হয় আমেরিকান কলোনিসগুলোকে, এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছ, সাইন করে দিচ্ছে, মুক্তির সাইন দিয়ে দিচ্ছে, কারণ আর ব্রিটেনের কাছে কোনো অপশন ছিল না। তো এখানে যেটা আমার বলা সেটা হচ্ছে আমেরিকান ইন্ডিপেন্ডেন্সকে কিন্তু আমেরিকান রেভলিউশন বলা হয়, কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সকে কিন্তু বলা হয় না। কেন? দেখো, আমেরিকাতে রেভলিউশন এসেছিল, বিদ্যমান যে ব্যবস্থাটা সেটাকে পুরো উপড়ে ফেলে একটা নতুন ব্যবস্থা তৈরি হয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু হয়নি। আমরা রেভলিউশন তখনই বলি, আমরা আগে 3টে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা রিভোল্ট বলি কখন? যখন আমরা বিদ্রোহ করছি সিস্টেমের এগেইনস্টে অস্ত্র নিয়ে। আমরা রেভলিউশন বলছি মানে আমরা পুরো সিস্টেমটাকে উপড়ে ফেলে দিয়ে আমরা নতুন একটা সিস্টেম আনছি। আমরা আন্দোলন কখন করছি? যখন আমরা সিস্টেমকে উপরে ফেলছি না, কিন্তু সিস্টেমের ভেতরে কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকে ঠিক করার জন্য আন্দোলন করছি, অভয় আন্দোলন। যখন অভয় আন্দোলন চলছিল তখন কিন্তু কেউ এটা বলে না কি তৃণমূল সরকার তুমি চলে যাও। সাধারণ মানুষ এটা বলছিল কি এই মেয়েটা যে বিচার পায়নি তাকে বিচার দাও, উই ওয়ান্ট জাস্টিস। এই কথাটা ছিল সব থেকে হার্ট টাচিং ওয়ার্ড ফ্রম অল পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, কি আমাদের ন্যায় চাই, তুমি মেয়েটাকে ন্যায় দাও, যারা কাজ করেছে তাদের পানিশ করো। সরকার করেন। তো তার পরের দিকে এফেক্ট দেখা গেছে অন্যরকম ভাবে। তো ঘটনা হচ্ছে আমাদের এখানে যখন স্বাধীনতা হয় আমাদের দেশে পাওয়ার ট্রান্সফার হয়। মানে আগে সাদা চামড়ার লোকেরা শাসন করতো, ওটাই সই করে দিয়ে এখন খয়েরি এবং কালো চামড়ার লোকেরা শাসন করে। এটাই ডিফারেন্স হয়েছে, মানে পাওয়ারটা ট্রান্সফার হয়েছে। ওই জন্য আমেরিকার ক্ষেত্রে আমরা আমেরিকান রেভলিউশন বলি, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বলি না। যাই হোক, আমেরিকার স্বাধীনতা পায় এবং আমেরিকার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমেরিকার ভবিষ্যৎ এবং আমেরিকার ফিলোসফি। এবং দিস লিডস টু থার্ড ফিলাডেলফিয়া কনভেনশন অফ 1787। তো দেখা যাক থার্ড ফিলাডেলফিয়া কনভেনশন ইয়েতে কি আছে।
তো 13টা কলোনি ঠিক করে কি আমরা আজ থেকে একসাথে থাকবো, নিজে থেকে ঠিক করে কি আমরা আজ থেকে একসাথে থাকবো, এবং এইখান থেকেই জন্মায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং এইখান থেকেই ফেডারাল সেটআপটা জন্মায়। ফেডারাল, দেখো ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন। আমরা কি করেছিলাম, উইথ ফেডারাল বায়াস বা ফেডারাল উইথ ইউনিয়ন বায়াস, যা ইচ্ছে হলো, আমরা কোয়াসি ফেডারাল, আমরা সমস্ত স্টেটকে এক করেছিলাম। এখানে কিন্তু তা হয়নি। আমেরিকা ইজ এন এক্সাম্পল অফ পারফেক্ট ফেডারালিজম। ফেডারালিজম কিরকম ফেডারালিজম, এই 13টা কলোনি একসাথে হয়েছিল, সবাই মিলে নিজেরা দিয়ে একটা দেশ তৈরি করেছিল, যেটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাই আমরা এখন থেকে, এবার থেকে এটাকে ইউএসএ নাম দেব, এতক্ষণ আমরা আমেরিকা বলে সম্বোধন করছিলাম। এবং তারা একটা ম্যানমেড, মজা করে লিখেছি, ম্যানমেড কনস্টিটিউশন তৈরি করে। হ্যাঁ, মানে মানুষের তৈরি কনস্টিটিউশন তৈরি করে। ম্যাক্সিমাম দেশে কি হতো, ওই ঐশ্বরিক কোন একটা ধর্মের কোন একটা আইন, ল, কোথাও শরিয়ত তো কোথাও কোনো ল নিয়ে দেশ শাসন করতো। তো ভাই কি আমাদের মানুষকে তো মানুষই শাসন করা উচিত, তাই না? সহজ কথায় এই যে রিপাবলিক, প্রজাতন্ত্র, পার্লামেন্ট, ফেডারেশন, বিল অফ রাইটস, ফেডারেল কোর্ট এটসেট্রা ইত্যাদি মেন এখান থেকে মৌলিক অধিকার জন্মেছে, ফান্ডামেন্টাল রাইট, মেন কিছু জিনিস নিয়ে কিন্তু একটা কনস্টিটিউশন তৈরি করা হয়, ফিলাডেলফিয়া কনভেনশন, এবং ফাইনালি কিন্তু একটা দেশ আস্তে আস্তে এস্টাবলিশমেন্টের দিকে যায়। তো প্রথমে কি দেখলাম, ফার্স্টে একটা ছোট্ট ডায়াগ্রাম, রিফট, গ্রিনভিল পলিসি, স্ট্যাম্প ডিউটি, তারপর টাউনশেড প্ল্যান, অলিভ ব্রাঞ্চ পিটিশন, ব্লাস্ট হলো, তারপর ফার্স্ট ফিলাডেলফিয়া কনভেনশন, অলিভ ব্রাঞ্চ পিটিশন আসলো, সেকেন্ড ফিলাডেলফিয়া কনভেনশন অ্যান্ড থার্ড ফিলাডেলফিয়া কনভেনশন, এখানে যুদ্ধ হলো, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, জেফারসন, আর থার্ড ফিলাডেলফিয়া কনভেনশন 1787-এ ইউএসএ জন্মালো। এবং ফাইনালি ইউএসএ একটা, পরে আমরা ফিউচারে গিয়ে দেখতে পাবো, একটা বিশাল বড় একটা দেশে কনভার্টেড হলো। তো আজকে এইটুকুতে আমরা কিন্তু এখন অবধি যেটা পড়লাম সেটা হচ্ছে টোটাল আমেরিকান রেভলিউশনের একদম, তোমাদের যদি আমি মনে করিয়ে দিই, একদম প্রথমে যদি আমি চলে যাই, তাহলে দেখো খুব ভালো করে, আমরা প্রিফেস অ্যান্ড আমেরিকান রেভলিউশন আর আমেরিকা কিভাবে স্বাধীন হলো, এই পুরো সেকশনটা কভার করলাম। নেক্সট ক্লাস থাকবে অন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইউএসএ। তো আজকের ভিডিও এইটুকুই তোমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।